আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটির পক্ষ থেকে আয়োজিত জেনেসিস শো স্মার্ট স্টাডিতে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আপনাদের সাথে আছি আমি নাফিসা তাবাসসুম, শিক্ষাবর্ষ 2018-19, স্টার মেডিকেল কলেজ, কুমিল্লা। আসলে এই প্যান্ডামিকের সিচুয়েশনের কারণে আমরা সবাই মোটামুটি আমাদের রেগুলার যে স্টাডি রুটিনটা আছে সেটা থেকে অনেকটা দূরে সরে আসছি। আর এখন যখন আমাদের প্রফের নোটিশ প্রকাশিত হয়, তখন আমরা বলতে গেলে মোটামুটি একটু হতাশাগ্রস্তই হয়ে পড়ি। আর ঠিক তখনই জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি আমাদের জন্য আয়োজন করে প্রফ ক্রাশ প্রোগ্রামে। আর তারই ধারাবাহিকতায় এবার তাদের দ্বিতীয় আয়োজন জেনেসিস শো। আর আজকে আমাদের শোতে অতিথি হিসেবে আছে অ্যানাটমিতে অনার্স প্রাপ্ত ময়মনসিংহ মেডিকেল কলেজের 2016-17 শিক্ষাবর্ষের মেধাবী ছাত্র মাহমুদ শান্ত ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তাবাসসুম, আমাকে শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা? জি ভাইয়া, আপনাকে শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। জি। জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে অনেক অনেক বেশি ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করার জন্য। আসলেই আমরা এই মুহূর্তে খুবই একটা বাজে একটা পরিস্থিতির মাঝখানে আছি। আসলেই আমরা ট্র্যাক থেকে অনেক দূরে সরে গেছি। এই মুহূর্তে সবার পড়াশোনা একদম ট্র্যাক থেকে আলাদা। সবাই একটু বিচ্ছিন্ন। এর মাঝখানেও জেনেসিস এ যাবৎকালেও অনেক ক্লাস অ্যারেঞ্জ করে আসছে। এবার স্মার্ট স্টাডি খুবই গুরুত্বপূর্ণ প্রফের জন্য, যেহেতু প্রফের ডেট অলরেডি দিয়ে দিছে এবং প্রফ খুবই এট দ্য নকিং এট দ্য ডোর। তো এই এই সময় এইরকম সেশন আসলে খুবই গুরুত্বপূর্ণ। আমি নিজেও আমার নিজের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সকলের জন্যই। এজন্য জেনেসিস অনলাইন ইউনিভার্সিটি থেকে আমি শুরুতেই মডারেটর এবং শুভানুধ্যায়ী যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সাধুবাদ জানাচ্ছি। তাবাসসুম। জি ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া, আজকে আমরা মূলত অ্যানাটমি বিষয়ের উপর ডিসকাস করব। আর সামনে যেহেতু আমি নিজেও প্রফ দিব, আজকের সেশনটা আমার জন্য যেমন গুরুত্বপূর্ণ, আমার ফ্রেন্ড সার্কেল দেন আমার ব্যাচমেট সবার জন্যই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা সকালে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আমরা মূল আলোচনায় চলে আসি। তো ভাইয়া, আপনাকে আমি প্রথমে যে কোশ্চেনটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, ভাইয়া আপনার স্টাডি রুটিনটা জি কেমন আপু। ছিল? আর আপনি যদি আমাদেরকে আপনার স্টাডি স্টাইলটা সম্পর্কে একটু বলতেন। একটু বলা, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করার ট্রাই করতাম এবং যত ব্যস্ততা থাকতো তার মাঝখানেও আমি আমার রুটিনটা ফলো করতাম। আর এখন যেটা সেটা হচ্ছে সবসময় পরীক্ষার আগে একটা রুটিন, একটা টার্গেট প্ল্যান বলি আমি সেটাকে। সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা ডিউরেশন এন্ড টাইমের ভিত্তিতে আমি সেটা বানাই এবং এটা সবাই বানায় মোটামুটি, যে এই কয়েকদিনের মাঝখানে আমি এটা শেষ করব, এটা শেষ করব এবং কতটুকু আমি কিভাবে রিটেন, ভাইভা এন্ড প্র্যাকটিক্যাল কভার করব। এই হিসেবে আমি একটা প্ল্যান বানাইতাম। ২৪ ঘন্টার মধ্যে আমি যে কয় ঘন্টা পড়বো সেই হিসাব করে। তাবাসসুম। জি ভাইয়া। তো ভাইয়া, আপনি অ্যানাটমির জন্য কোন কোন বই ফলো করতেন? আচ্ছা, এটা খুবই ভাইটাল একটা প্রশ্ন যে অ্যানাটমিতে কোন বইটা পড়বো। কারণ আমরা সবাই ভালো রেজাল্ট করতে চাই এবং পাস করতে চাই এবং এট লিস্ট তো প্রফ তো পাস সবাই করতে চায়, পাস করেই যেতে হবে। তো বই চুজ একটা বড় ফ্যাক্টর। কারণ এরকমও হতে পারে যে একটা মানে গুড লাইনে অনেকে আছে সারা সবসময় বই মানে মেইন বই পড়ে, পরে রিটেনে একদম গুছায় লিখতে পারে না। আবার অনেকে একদম সব গাইড থেকে পড়ে কিন্তু পরে বেসিকটা একদম নড়বড়ে হয়ে যায়। কাজেই একটা ব্যালেন্স খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ক্ষেত্রে অ্যানাটমির ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে আমি ময়মনসিংহ মেডিকেলে পড়ি। তখন আমাদের সময় আমাদের কলেজে বিডি চৌরাশিয়া পড়াইতো। আহ, আর থোরাক্স এন্ড অ্যাবডোমেনের ক্ষেত্রে আমাদেরকে দত্ত পড়ানো হতো এবং এটা এটা আমি সব সময় বলি যে অ্যানাটমি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। এটা সারা জীবন লাগে এবং আমাদের যেই পড়াশোনাটা সেটা হচ্ছে অনেকটা বলতে গেলে মানে জীবন ঘনিষ্ঠ। এত বেশি জীবন ঘনিষ্ঠ যে যেমন আমি বলি যে ইঞ্জিনিয়ার বা যারা অন্য প্রফেশনে তাদের কিন্তু এরকম না যে একটা মানুষকে নিয়ে তার ডিলিং। তো সেই ক্ষেত্রে মানে অনেক বেশি জরুরি হচ্ছে বেসিকটা থাকা। হুম। অনেক বেশি এই জন্য জরুরি কারণ তাকে ভবিষ্যতে একটা মানুষকে নিয়ে ডিল করতে হবে। তো সেই ক্ষেত্রে বই চুজের ক্ষেত্রে আমি মানে সবসময় এটা খেয়াল রাখতাম যে যেই বইটা পড়লে আমার বেসিকটা, কারণ পাস আলটিমেটলি পাস কিন্তু হয়েই যায়। তো সবার আগে সেটা হচ্ছে এই পাশের পাশাপাশি আমার একটা মোটো থাকা উচিত যে আমার যাতে বেসিকটা ক্লিয়ার হয়। সেই হিসেবে আমি সবসময় থোরাক্স এবং অ্যাবডোমেনের ক্ষেত্রে
দত্তটা বলতাম, আমাদের কলেজেও এটা বলতো। কারণ আমি এই কথাটা কেন বললাম? কারণ হচ্ছে কি, যখন আমরা পোস্ট গ্রাজুয়েশন করব বা যখন দেখবা যে পোস্ট গ্রাজুয়েশনের যত কোশ্চেন আসে সব মেক্সিমাম কিন্তু দত্ত থেকে কভার করা, এবং যারা এই যে একটু ওল্ডার টিচার এবং যারা একটু মানে সিনিয়র টিচার, তারা কিন্তু এই বইটাকেই প্রেফার করে। কারণ ওই যে আমরা লাল বই বা অন্যান্য বিশ্রাম সিং এর কথা অনেকে বলে, হ্যাঁ এগুলো সবগুলোই ভালো বই, কিন্তু বেস্ট যদি আইডিয়াল একটা বই হিসেব করো তাহলে অবশ্যই দত্ত। আর কিছু পড়ি না পড়ি, আমি থোরাক্স এন্ড অ্যাবডোমেনে যে ভিসেরা গুলো আছে এগুলো আমি দত্ত থেকে লাইন টু লাইন পড়ার চেষ্টা করেছি। আর ওই যে বললাম সহায়ক বই তো অবশ্যই পড়তে হবে। সেটা হচ্ছে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন কলেজ বিভিন্ন বই পড়ে আর কি। আমাদের কলেজে এন্ডেভার পড়তো, আমার কাছে সবই কালেকশনে ছিল। কখনোই গাইড বইকে বাদ দেওয়া যাবে না, কারণ রিটেনের ক্ষেত্রে তোমার গাইড বইটা অনেক অনেক বেশি হেল্প করবে। সো এটা আমরা মেইন বইয়ের পাশাপাশি গাইড বইটাকেও আমরা সাথে রাখবো। এটার ক্ষেত্রে যে কোনো একটা, এটার ক্ষেত্রে আমি কখনোই বলি না যে এই বই পড়তে হবে, যে যেটা পড়ো সেটা হচ্ছে। তবে একটা একটা গাইড বই সবসময় ফিক্স থাকতে হবে, কারণ এখন একটা গাইড বই পড়লাম তখন আরেকটা গাইড বই পড়লাম, পরে কোশ্চেন গুলো এলোমেলো হয়ে যায়, আলাদা হয়ে যায়। আর আমি স্নেলের জন্য কি বলে সরি নিউরো অ্যানাটমির জন্য স্নেলের বইটা পড়তাম, আর হুম, হুম। এমব্রায়োলজির জন্য ল্যাংম্যানস, আর ইসের জন্য হিস্টোলজির জন্য জান কুইরার বইটা। আর একটা আমাদের ম্যাডাম বলতো যে ডিফিউজ ছবি আঁকার জন্য এই বইগুলো। আসলে এই বইগুলোর নাম বলে ভড়কে যাওয়ার কিছু নাই, আসলে এই বইগুলোর জন্য থেকে স্পেসিফিক জিনিসগুলো আসলে পড়তে হয়। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নেই, এগুলার থেকে জাস্ট বলে দিব ইনশাআল্লাহ সামনে যখন টপিক ওয়াই আসবে যে কি কি পড়তে হয় আসলে। তাবাসসুম, এই বইগুলো আমি পড়তাম। জি ভাইয়া। তো ভাইয়া আমাদেরকে কিন্তু আমাদের স্যার ম্যামরা গাইড বই পড়তে মোটামুটি অনুৎসাহিতই করছে। তারপর আপনার কি মনে হয় গাইড বই সম্পর্কে? মানে আমরা গাইড বইটা কিভাবে অ্যাকচুয়ালি ফলো করব? এটা খুবই ইম্পর্টেন্ট। এটা আমার মনে হয় প্রত্যেকটা মেডিকেল স্টুডেন্টের এই কোশ্চেনটার অ্যান্সার জানাটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমি শুরুতে একটা কথা বললাম যে ব্যালেন্সড হইতে হবে। আমি আমি ব্যক্তিগত আমার অভিজ্ঞতা বলি যে আমার অনেক ভালো ফ্রেন্ড ছিল যারা আসলেই অনেক ভালো, অনেক জানে, কিন্তু কিন্তু কিভাবে কি ডেলিভারি দিতে হবে, কিভাবে রিটেনে গুছায় লিখতে হবে, পয়েন্ট টু পয়েন্ট কিভাবে নোট করতে হবে, এই জিনিসটা তারা হয়তো খেয়াল করে নাই, বা এই যে একটা দিক নির্দেশনা পায় নাই। এই ক্ষেত্রে আমার মনে হয় গাইডটাকে যে বাদ দেওয়া, এই টেন্ডেন্সিটা লিস্ট অ্যাভয়েড করা উচিত। গাইডটাকে অবশ্যই সাথে রাখতে হবে, কারণ গাইডে তো মেইন বইয়ের কথাই লেখা। একটু হ্যাঁ, তুমি এটা অবশ্যই তোমার গাইড বইটাকে নিজের মতো করে গোছায় নিতে হবে, কারণ সব কোশ্চেন থাকে না, সব অনেক কোশ্চেন মিস করে যায়, আবার বেসিক গুলো অনেকগুলো ভুল থাকে। তো সেই জিনিসগুলো তুমি যদি কারেক্ট, আমি আমার কথা বলি, আমার কাছে আমার বই কেনার একটা প্যাশন ছিল সবসময়। তো আমি আমার কাছে সব গাইডই মোটামুটি ছিল। তো আমি একটা গাইড করতাম সবসময়, কলেজে নিয়ে যেতাম। স্যাররা যে ভাইবা কোশ্চেন বা আইটেমের সময় ভাইবা কোশ্চেন গুলা বলতো ওগুলো আমি টুকে রাখতাম। খুব বেশি কঠিন কাজ না, তখন আমার পড়াটা একবারই গোছানো থাকতো। এবং যখন আমি ওই কোশ্চেন গুলো, যেমন ধরো আমি যদি একটু উদাহরণ দিয়ে বলি, থোরাক্স থেকে যেমন ধরো 7-8টা কোশ্চেন থাকে, সুপ্রেক্স থেকে ধরো 10 থেকে 12টা কোশ্চেন পড়লে রিটেন ঢাকা ইউনিভার্সিটি বা যে কোনো ইউনিভার্সিটি এই 10টা কোশ্চেন মানে এর মধ্যে কমন থাকেই। 5টা কোশ্চেন একটা গ্রুপ তো থাকেই, কারণ কোশ্চেন করতে যেই কোশ্চেন করুক ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আসবেই। তো এই কোশ্চেন গুলো যদি আমি পড়ে ফেলি আমার রিটেন কভার, আর এই রিটেন কভার হয়ে গেলে তো আমার ভাইবা অলমোস্ট 60% টু 70% যদি ভালো করে পড়া হয় তাহলে এখান থেকে কভার হয়ে যায়। তো তখন আমি এটা যদি ফেলতাম, তখন আমি পরে আমার এর মেইন বইটা একবার রিডিং দিতাম। মেইন বই সব পড়তাম না, যেটা ধরো আমার ভিসার আছে হার্টে যে অংশটুকু আমার পরীক্ষায় আসে সেই অংশটুকু আমি ওইখান থেকে পড়তাম। কখনোই মেইন বই কেবল মাত্র প্রিপারেশন নেওয়া যাবে না। কারণ হ্যাঁ অবশ্যই বেসিক ক্লিয়ারের জন্য মেইন বই অনেক ভাইটাল, অনেক অনেক ভাইটাল। কারণ তোমার বেসিক যদি ক্লিয়ার, ভুলে যাই, আমরা একটা কথা বলি না যে আমরা কেন ভুলে যাই, যে গতকাল পড়ছি এটা এটা ভুলে যাই। এই ভুলের কারণটা কি জানো? আমরা আসলে পড়ে হয়রান হওয়া যাবে না। তাইলেই মেইন বইটা ভালো লাগা শুরু করবে। আর এখন ইউটিউবে অনলাইনে প্রচুর সোর্স আছে মেইন বই ওরিয়েন্ট করা এগুলা। এগুলা করলে ইনশাআল্লাহ ওই যে এই স্ট্র্যাটেজি অবশ্যই আগে একটু গাইডের কোশ্চেন গুলা দেখে নিতে হবে, কোশ্চেনের প্যাটার্নটা দেখে নিতে হবে। তাইলে ইনশাআল্লাহ একটা ইফেক্টিভ মানে ব্যালেন্স থাকতে হবে। অবশ্যই গাইড পড়তে হবে এবং মেইন বইও অবশ্যই বাদ দেয়া যাবে না। তাবাসসুম। জি ভাইয়া। তো ভাইয়া আমাদের অ্যানাটমি সিলেবাস তো অনেক বড়। মানে এটা কভার আপ করতে আমাদের মোটামুটি হিমশিমই খাইতে হয়। তো আপনি কিভাবে কভার করতেন যে অ্যানাটমিতে জেনারেল অ্যানাটমি, হিস্টোলজি, এমব্রায়োলজি অনেকগুলা জিনিস আছে। তো আপনি কিভাবে এগুলো সব একসাথে কভার করতেন পরীক্ষার সময়? হ্যাঁ, যদি সেটা আসলে একটু আমি বলতেন। আমি আমি হিসাব করতাম যে আমাদের সময় মানে 500 400 400 এরকম মার্কস ছিল। মানে অ্যানাটমিতে 500, কিন্তু অ্যানাটমিতে 500 মার্কস আচ্ছা। হইলেও মানে এই অ্যানাটমি একাই ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি সমান প্রায়। তো
মানে হিস্টোলজি এটার পার্ট, আবার এমব্রায়োলজি, আবার স্লাইড, অসপি, এত কিছু অ্যানাটমির মধ্যে ডিসেকশন, তো আসলে হিমশিম খাওয়ার মতো। তো এই ক্ষেত্রে মানে গোছানো, আমি বলি কি জানো, অ্যানাটমির ক্ষেত্রে আমি তো বলো যে আমার এক্সপিরিয়েন্স, আমি যদি বলি একটা কথা, সেটা হচ্ছে অ্যানাটমির মতো মানে ভালো রেজাল্ট করা মানে সোজা মতো আর কোনো সাবজেক্ট নাই। তুমি যদি একটু স্ট্র্যাটেজির মধ্যে এই যে এমব্রায়োলজি, হিস্টোলজি, এগুলোকে তোমাকে কোরিলেট করতে হবে। যেমন ধরো আমি যদি একটু বলি যে তুমি আজকে পড়তেছো লাংস, লাংস যখন তুমি, অবশ্যই আগে এটা সবসময় মাথায় রাখবা প্রিপারেশনের ক্ষেত্রে, তুমি যদি জেনারেল অ্যানাটমি না পারো কখনোই তোমাকে হিস্টোলজি এমব্রায়োলজি জিজ্ঞেস করবে না, এটা মাথায় রাখবা, সবসময় মাথায় রাখবা, তোমাকে আগে জেনারেল অ্যানাটমি পারতে হবে। তুমি হার্টই ধরছো উল্টা, তো সেই ক্ষেত্রে তো তোমার হিস্টোলজি পর্যন্ত যাবে না, এমব্রায়োলজি পর্যন্তই যাবে না। তবে ভালো মার্কসের ক্ষেত্রে মাঝে মাঝে আবার গ্রুপ এ যেটা মানে পেপার ওয়ান এর গ্রুপে, এটা কিন্তু পুরাটাই জেনারেল এমব্রায়োলজি, জেনারেল অ্যানাটমি এন্ড জেনারেল হিস্টোলজি, কাজেই রিটেনের ক্ষেত্রেও কিন্তু এটা লাগবে। তো হিস্টোলজি আর এমব্রায়োলজি ক্ষেত্রে আমাদের সময় প্রতি সপ্তাহে একটা হিস্টোলজি ক্লাস এবং একটা এমব্রায়োলজি ক্লাস হইতো। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবার মতোই যেটা হইতো যে এমব্রায়োলজি ক্লাস কিছুই বুঝি না, হিস্টোলজি যাও একটু বোঝা যেত, একটু ছবি টবি দেখে, কিন্তু এমব্রায়োলজি কিছুই বোঝা যেত না। তখন চন্দনা সরকার ম্যামের, আরো অনেকের ম্যামের ভিডিও আছে এই ক্ষেত্রে, এই ভিডিওগুলো দেখে আসলে এমব্রায়োলজির ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজি ওই যে প্রথমে কিছু আছে, যে ফার্টিলাইজেশন, ওভুলেশন, তারপরে সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেল, তারপরে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, এই জিনিসগুলো তো অবশ্যই ভালো করে পড়তে হবে। আর সিস্টেমিক এমব্রায়োলজিতে খুব বেশি প্যারা নিবা না তোমরা। হ্যাঁ, আমি বললাম সিস্টেম ওয়াইজ পড়লে অ্যানাটমির মতো কোনো সহজ সাবজেক্ট নাই। সেক্ষেত্রে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, আমি গত যখন থোরাক্স পড়াইছি তোমাদের বলছি যে সোর্স বলবা। যেমন ধরো স্টোমাকের ডেভেলপমেন্ট, হার্টের ডেভেলপমেন্ট, কিডনি ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টাল সোর্স এবং অর্গান প্রিমোর্ডিয়াম, এইভাবে করে জাস্ট অল্প একটু করে মনে রাখবা। তাইলে দেখবা যে এমব্রায়োলজি, কারণ তুমি আগে বেসিকটা শিখো, তারপরে তোমার যদি টাইম থাকে তখন না হয় তুমি পড়লা, কিন্তু আগে এইটুকু শিখবা এমব্রায়োলজির ক্ষেত্রে। হিস্টোলজি, জেনারেল হিস্টোলজি ওই যে গ্রুপ এ তে থাকে, রিটেন যে কোশ্চেন গুলো থাকে সেগুলো পড়ে ফেলবা। এরপরে কারেসপন্ডিং হিস্টোলজি, যেমন যদি আমি জিআই ট্র্যাক্ট ধরি, দেখবা যে একদম স্টোমাক থেকে শুরু করে একদম অ্যানাল ক্যানালের আগ পর্যন্ত, পেকটিনেট লাইনের আগ পর্যন্ত কিন্তু সেম লাইনিং। হ্যাঁ, জাস্ট একটু গবলেট সেল যত দূরে যায় ডিস্টালি ততবার, এইভাবে করে বুঝে পড়লে দেখবা যে, আর একটু ছবি দিয়ে যে একটু লম্বা লম্বা সেল, নিউক্লিয়াসটা একটু লম্বা, এটা কলামনার একটা লেয়ার, দুইটা লেয়ার থাকে, তাহলে এইভাবে করে পড়লে ইনশাআল্লাহ হিস্টোলজিটাও কঠিন হবে না। এটার এটার ইয়াটা হচ্ছে ছবি দেখা বেশি বেশি, জেনারেল অ্যানাটমির ক্ষেত্রে ছবি দেখবা, অ্যানাটমিতে ছবি দেখা আর ভিসেরা দেখা এইগুলার মধ্যেই হচ্ছে, কারণ ফিজিওলজিতে তুমি একটা মেকানিজম পড়তেছো, যেটা এই যে ধরো রেনিন, অ্যাঞ্জিওটেনসিন, অ্যালডোস্টেরন মেকানিজম, এটা বাস্তবে তুমি কি হইতে দেখতেছো? নো, দেখার কোনো সুযোগ নাই। কিন্তু তুমি যখন হার্ট দেখতেছো যে রাইট অরিকলের ভিতরে এই জিনিসগুলা থাকে, মাসকুলে পেকটিনিটি এরকম চিরুনির মতো, এইটার মতো সহজ সাবজেক্ট তখন আর নাই। তখন তুমি ওইটা মনে করো, তোমার যদি আর কিছু মাথায়ও না থাকে তখন তুমি অ্যাট লিস্ট কিছু বলতে পারবা। আর ভাইবাগুলো ওইভাবেই হয় যে তুমি যদি জানো তোমার ভেতর থেকে বের করেই আনবে। কাজেই এই যে এত এত ভার্স তুমি আসলে বললা যে অ্যানাটমি আসলেই অনেক হিউজ। এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা হইতো যে আমরা মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 4 দিনই ধরো অ্যানাটমি আইটেম থাকতো, আর 2 দিন বা একদিন হচ্ছে ফিজিওলজি, আসলেই কিন্তু তাই। আর অ্যানাটমির উপর বেচ করেই কিন্তু পুরো মেডিকেল সায়েন্সটা, এটা মাথায় রাখবে, অ্যানাটমি এই জন্যই ফার্স্ট ইয়ারে পড়ানো হয়। তো অ্যানাটমিকে এই যে হিস্টোলজি গুরুত্বটা বুঝবা হচ্ছে যখন ফোর্থ ইয়ারে আসবা, প্যাথোলজি পড়বা, তখন বুঝবা এই হিস্টোলজি সারা জীবন লাগবে হিস্টোলজি। আর এমব্রায়োলজি এটা নিজের বোঝার জন্যই, যে আসলে এই অর্গানটা কিভাবে হইলো, কিভাবে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইলো। এবং এইটা যদি বুঝো, আসলে অনেকে আমি বলি যে এটা আসলে গল্পের মতো, অনেকে মানতে চায় না গল্পের মতো, কিন্তু যদি বুঝে তাইলেই কেবলমাত্র গল্পের মতো হবে ইনশাআল্লাহ। আর অবশ্যই এই যে এই ডিসেকশন কোনো অংশকে ছোট করে দেখা যাবে না। তবে এটা আমি আবারও বলতেছি, যদি তুমি জেনারেল মানে গ্রস যদি না পারো, তোমাকে কখনোই ভাইবার ক্ষেত্রে মানে হিস্টোলজিতে যাবে না, এমব্রায়োলজিতে যাবে না, মার্কস কিন্তু একদম ফিক্সড। যেমন ধরো তুমি যদি ইসের ক্ষেত্রে মার্কস বলো, সব পার্টের ক্ষেত্রে এক একটা ভিসাটাতে 12 মার্কস করে, অনেক মার্কস। এবং এর মধ্যে মাত্র 2 মার্কস হচ্ছে হিস্টোলজি অথবা কারেসপন্ডিং এমব্রায়োলজি। তো আর ম্যাক্সিমাম মার্কস হচ্ছে পার্টস, ফিচার, অ্যানাটমিক্যাল পজিশন, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এগুলোতে ম্যাক্সিমাম মার্কস। আবার ইসের ক্ষেত্রেও ধরো একটা গ্রুপ এ অথবা বি এ কোশ্চেন আসলো, কন্ডাক্টিং সিস্টেম অফ হার্ট, একটা লেজ দিয়ে দেয় যে ডেভেলপমেন্ট অফ হার্ট, অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইন্টারএট্রিয়াল সেপ্টাম, মানে লেজ আকারে থাকে হিস্টোলজি এন্ড এমব্রায়োলজি। তুমি যদি প্রায়োরিটি দাও, 80% প্রায়োরিটি দিবা অবশ্যই গ্রসকে, তারপরে তুমি হিস্টোলজি একটু, অবশ্যই এগুলার কারণে কখনো ফেল করায় না, কিন্তু এগুলার কারণে তোমার অনেক সময় নাম্বার অনেক কমে যায় এবং মানে মার্কসটা অনেক একটা ক্রিটিক্যাল টাইমে চলে যায়। সেই জন্য অবশ্যই আগে গ্রসটা পড়বা, তারপরে একটু হিস্টোলজি পড়লা, এটা কারেসপন্ডিং, এবং গল্পের মতো করে যদি চেষ্টা করো এমব্রায়োলজিটা হবে তাবাসসুম। জি ভাইয়া। তো ভাইয়া একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট দিয়ে দেই, সেটা হচ্ছে যে
আমাদের ফ্রেন্ড সার্কেল যারা, তোমরা ভাইয়াকে কোশ্চেন করতে চাও তাহলে লাইভে সরাসরি কোশ্চেন করতে পারো, অথবা যারা আমাদের সাথে জুমে আছো তারাও আমাদেরকে কোশ্চেন করতে পারবা। ওকে। তো ভাইয়া, অ্যানাটমির জন্য কি আপনি কোনো নোট করে করে পড়তেন, নাকি যে বইটা ফলো করতেন সেই বইতে ইম্পর্টেন্ট টপিক মার্ক করে রাখতেন, এরকম কিছু? হ্যাঁ, আমার অনেক ফ্রেন্ডকে আমি দেখছি ওরা খুব নোট করতো। তবে আমার একটু এই ক্ষেত্রে নোটের ক্ষেত্রে আমি ওই যে বললাম না, আমি আমার গাইডটাকে খুব সুন্দরভাবে প্রিপেয়ার করতাম। তবে এখানে একটা কথা আছে, যেমন ধরো কিছু কিছু জিনিস, যেমন আমাদের ক্ষেত্রে আমাদের কলেজে বলা হইতো যে ব্রাকিয়াল প্লেক্সাস বা এরকম কিছু কিছু জিনিস, যেমন ব্রাকিয়াল প্লেক্সাস স্যার বলতো যে সবসময়, মহসিন খলিল স্যার নাম শুনবা সবাই, সবসময় বলতো যে স্নেলের ছবিটা আঁকতে একটু বক্স করে করে আঁকা, তাইলে ভালো বোঝা যায় যে রুট, কর্ড, ট্রাঙ্ক, ব্রাঞ্চ এগুলো আলাদা আলাদা করা। সেই রকম জিনিসগুলো আমি সবসময় গাইডের মধ্যে ছবিটা টুকে রাখতাম, অথবা বাউন্ডারি কন্টেন্ট, যেটা সব কিন্তু এক গাইডে থাকে না। আমার কাছে কালেকশন সব গাইডই ছিল, কিন্তু কোন একটা জিনিস আরিফে ভালো, কোন একটা জিনিস ব্লুপ্রিন্টে ভালো, একটা গাইড ফলো করবা এবং সেটার মধ্যে সব ইনফরমেশন গুলা টুক করে রাখবা। আমি যেটা করতাম সেটা হচ্ছে এইটা করতাম। আর কিছু কিছু জিনিস যেগুলো অনেক বেশি ভাইটাল, কিন্তু এমনও হয় যে ইয়াগুলা মানে গাইডগুলা টোটালি স্কিপ করে গেছে, তো সেই ক্ষেত্রে আমি আলাদা একটু কাগজ নিতাম, অফসেট পেপার, সেটা আবার পাস্ট করে দিতাম, একটু আঠা দিয়ে লাগাই দিতাম, যাতে ওইটা আমার মানে মেইন, যদি কোনো কারণে আমি বাই চান্স ভাইবার আগে যদি ওইটা না দেখতে পারি, তাহলে আমার ওই একটা গাইডটাই যেন আমার একটা মানে আশার স্থল হয়, ওইটা দেখেই আমি মোটামুটি যেন ক্লিয়ার করতে পারি অ্যাটলিস্ট। তাবাসসুম। জি ভাইয়া। জি। তো ভাইয়া, রিটেনের জন্য যদি কিছু বলতেন, মানে রিটেনে আমরা ভালো মার্কস কিভাবে তুলবো, এর জন্য কোনো টিপস বা ট্রিক্স আপনি ফলো করতেন কিনা? অবশ্যই ইউ মাস্ট বি বি ট্রিকি, তোমাকে অবশ্যই ট্রিকি হইতে হবে। কারণ একটা কথা, যদি তোমাদের যারা শুনছো সবাইকে যদি জিজ্ঞেস করি কে কে অনার্স পেতে চাও, কে কে ভালো রেজাল্ট করতে চাও, সবাই কিন্তু এক বাক্যে বলবা যে আমি পেতে চাই। হ্যাঁ, এটা কিন্তু স্বাভাবিক, সবাই পেতে চায়, কিন্তু তোমাকে অনেক বেশি স্ট্র্যাটেজি হইতে হবে। কারণ গাধাও পরিশ্রম করে, তোমাকে গাধার মতো পরিশ্রম করলে হবে না, তোমাকে ট্রিকি হইতে হবে। এই ক্ষেত্রে আমি যেটা বলি, রিটেনের ক্ষেত্রে হচ্ছে অ্যানাটমিতে রিটেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ সবগুলোর ক্ষেত্রে রিটেন অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ ভাইবাতে একটা 85% এর উপরে যে আর মার্কসটা ওঠে না। রিটেনে যদি, যেমন আমাদের বায়োকেমিস্ট্রিতে এরকম হয়েছে যে আমাদের ভাইবাতে প্র্যাকটিক্যালে অনেক মার্কস আছে, কিন্তু রিটেনে আমাদের খুব কম, ওগুলাতে অনার্স পাই আমাদের কোনো লাভ হয় নাই। তো এইগুলা থেকে আমরা খুব শিখছি, সেটা হচ্ছে তোমাকে রিটেনে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। কারণ রিটেনটা তুমি যদি খুব ভালো করে মানে কোশ্চেন, আর রিটেনের ক্ষেত্রে যেটা আমি সবসময় বলি তাবাসসুম, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন। হ্যাঁ, তুমি বিগত 5 বছর বা 6 বছর, অনেকে অনেক 7-8 বছরও করে, আমি 5 বছর করতাম। তো 5 বছর তুমি যদি মোটামুটি সলভ করো, আমি তোমাকে মোটামুটি গ্যারান্টি দিতে পারছি যে 80 to 90%, অ্যাভাব 90% কোশ্চেন তোমার কমন আসবে। তো এর মতো সোজা তো আর কিছু নাই যে আমি কোশ্চেন গুলা জানতেছি, অ্যান্সারও জানতেছি, সব লেখা আছে, তাহলে এই অনুসারে আমি রিটেনটা গোছায় ফেলি। এবং ওই অনুসারে কিন্তু আমার ভাইবা গুলো শুরু হয়। যেমন একদম যখন কেউ পারতে থাকে না, বা ওই রিটেনের কোশ্চেন যখন না পারে মানুষ, তখন কিন্তু স্যার ম্যাডামরা খুব ক্ষেপে যায় যে এই জিনিসটা তুমি রিটেনে লেখা আসছো, এটা তুমি পারতেছো না। তো কাজেই রিটেনের প্রিপারেশনটা যেমন রিটেনের জন্য পাশ করার ক্ষেত্রে যেমন অনেক গুরুত্বপূর্ণ, তেমনি ভাইবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, এবং ওই কোশ্চেন গুলাই ঘুরে ফিরে অসপিতে আসে বা ডিসেকশনে জিজ্ঞেস করে ওইভাবে। এটার ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে, তুমি ধরো আমি একটু আগে কিন্তু একটা কথা বলে ফেলছি, সেটা হচ্ছে কোশ্চেন কিন্তু ফিক্সড। দেখবা যে থোরাক্স থেকে 8-10টা কোশ্চেন, সুপ্লেক্স থেকে, এভাবে প্রত্যেক কার্ড থেকে 7টা কার্ড থেকে এই অল্প অল্প কোশ্চেন গুলা মোটামুটি পড়লে মোটামুটি ক্লিয়ার হয়ে যায়। তুমি ওই কোশ্চেন গুলা তুমি যদি পারো নোট করে ফেলো, অথবা নোট যদি না করতে পারো গাইডের কোন অংশটুকু তুমি লিখবা, এবং সব সময় ট্রাই করবা, এটা খুব সবাই মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে যেই ছবি মানে যেই কোশ্চেনই হোক অবশ্যই ছবি দেওয়ার চেষ্টা করবা। ছোট ছবি দেখতে সুন্দর হওয়া লাগবে না, সব ছবি সুন্দর হওয়া লাগবে না, কিন্তু যেগুলোতে ড্রয়ের লেভেল থাকবে এগুলো সুন্দর হইতে হবে। হ্যাঁ, কারণ ওগুলোতে ড্রয়ের লেভেলই মার্কস। তো ড্রয়ের লেভেলের ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হচ্ছে ড্রয়ের লেভেল দেওয়া, যেগুলো তুমি পারো সেগুলো অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, কারণ এগুলা যদি ড্রয়ের লেভেল করো, একটা হচ্ছে সময় বেঁচে যায়, আর একটা হচ্ছে ওগুলো যদি ড্রয়ের লেভেল ঠিক মতো করো তাহলে তোমার ফুল মার্কস দিয়ে দিবে, কোনো মার্কস কাটবে না। যেটা তুমি অনেক বর্ণনা লিখতে অনেক টাইম নষ্ট হয়ে যায়, এবং সেখানে তোমার ফুল মার্কস পাওয়া যায় না, কিন্তু ড্রয়ের লেভেল তুমি যদি দাও তাহলে মার্কস পাবা। আর যেগুলা বাউন্ডারি কন্টেস্ট, এই কোশ্চেন গুলো একটু ইয়া করা ট্রাই করবা, অ্যান্সার করা ট্রাই করবা, তাইলে কি হবে, বাউন্ডারি কন্টেস্ট তুমি বাউন্ডারি লিখলে, কন্টেস্ট লিখছা, অঙ্কের মতো নাম্বার, তুমি তখন কি করবা, সাইডে একটা ছবি দিয়ে দিবা। যখন এইটা দিয়ে দিবা তখন দেখবা যে, আর অ্যানাটমিতে একটু টাইম ভালোই পাওয়া যায়, বুঝছো। সেটা হচ্ছে 5টা কোশ্চেন থাকে তো, আর এগুলাতে ফিজিওলজি বায়োকেমিস্ট্রি 7টা করে কোশ্চেনের অ্যান্সার লেখা থাকে, টাইম কিন্তু সেম, 2.5 ঘন্টা। তো সো অ্যানাটমিতে একটু বেশি টাইম পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে তুমি যদি একটু ঘষা মাজা করে ছবিতে একটু সুন্দর করবে, আমার মনে আছে আমাদের সময় ব্রাকিয়াল প্লেক্সাস আসছিল, আমি অনেক আমার পছন্দ মতো সবচেয়ে সুন্দর করে ব্রাকিয়াল প্লেক্সাস আঁকছিলাম, আমার নিজেরই ভালো লাগতেছিল। এভাবে করে তুমি যদি তোমার, আর সবচেয়ে গতকালকে প্রান্ত ভাইও বলছে যে আসলে
রিটেনের ক্ষেত্রে যেটা মাথায় রাখবা সেটা হচ্ছে প্রেজেন্টেশন। একটা বাংলায় কথা আছে সম্ভবত, যারে দেখতে নারী তার চলন বাঁকা। আগে দেখা, আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। তোমার আসলে এক একটা মেডিকেল কলেজে 200+ স্টুডেন্ট থাকে। সবার খাতা কিন্তু স্যাররা পড়ে দেখার ধৈর্য থাকে না, সময়ও হয় না, কারণ টাইম খুব লিমিটেড থাকে। এর মাঝখানে ধরো তোমার রোল মাঝখানে, তোমার রোল যে রোল 1 2 হবে তা তো না। ধরো তোমার রোল মাঝখানে, তোমার খাতাটা কি কারণে স্যারের একটু দৃষ্টি একটু পড়তে ইচ্ছা করবে সেইটা তৈরি করা যে করতে পারবে প্রেজেন্টেশন দিয়ে। ধরো তুমি কালার পেন ইউজ করলা, তুমি রুল করলা, হ্যাঁ, এবং মানে কালারিং পিকচার দিলা, এবং তুমি একটু গ্যাপে গ্যাপে লিখলে, একটু গুছায় লিখলে, একটু ফ্লো চার্ট দিলা। এইভাবে করে তুমি যে রিটার্নে, এটা সবাই জানো যে কি দিলে কিভাবে দিলে। ধরো তোমার সুপারভিশনের বাউন্ডারি আসছে, কন্টেন্ট আসছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করবে, তারা ওই যে গাইড বুক, সবাই তো গাইডই পড়বে, তো ওই ওই ছবি ওইটা লিখে দিবে। কিন্তু ওই যারা ছবি দিবে তাদের একটু, এবং যার ছবিটা সুন্দর হবে তারা একটু ভালো মার্কস পাবে। তো সেই ক্ষেত্রে তোমার এই রিটার্নের প্রিপারেশনটা খুবই ইম্পর্টেন্ট, তোমাকে খুবই হেল্প করবে। এবং আমি মনে করি প্রফের প্রিপারেশন মানে রিটেনের প্রিপারেশন। রিটেন যার ভালো, কারণ ভাইবার আগে মোটামুটি টাইম পাওয়া যায়, এবং অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ ক্ষেত্রে মেডিকেল কলেজে যেটা হয়, ভাইবার কোশ্চেন শোনা হয়, এবং ভাইবার কোশ্চেন শুনে ইনশাল্লাহ মানে ভালো করা যায় আর কি, একটা টাইম পাওয়া যায় আর কি। এবং ওই রিলেটেড ওই পথ ধরেই হাঁটে। আগে তোমাকে জিজ্ঞেস করবে সহজ কোশ্চেন, সহজ থেকে কঠিনে যাবে। কিন্তু রিটেন তোমার যদি মুখস্থ না থাকে এবং ভালো না থাকে, তুমি কিন্তু গুছায় লিখতে পারবে না। এবং রিটেন যদি খারাপ হয়, আলটিমেটলি কিন্তু ভাইবা খুব একটা ভালো হয় না, টেনশন কাজ করে। তখন কেমন জানি সবকিছু পারলেও ভুলে যাওয়া লাগে। তো কাজেই রিটেনের প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। এটা কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। এখন 2 মাস সময় আছে, এখন থেকে গোছানো শুরু করো। কোন কোশ্চেন কিভাবে লিখবে, কোশ্চেন খুব কম, কোশ্চেন দেওয়া আছে, অ্যান্সার দেওয়া আছে, তুমি এটাকে গুছাই লিখবে এবং নিজে বাসায় বসে প্র্যাকটিস করবা যে এই সময়ের মধ্যে আমি পারি কিনা। তাবাসসুম। জি ভাইয়া। ভাইয়া আমাদের কিছু কোশ্চেন আসছে লাইভে, তো কোশ্চেন গুলো ও একটু আচ্ছা বলি, আচ্ছা। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, বলো তুমি। তো ফার্স্টে সুমাইয়া কোশ্চেন করছে যে ভাইয়া অ্যানাটমির জন্য কি শুধু বিশ্রাম সিং ফলো করলেই হবে, নাকি অন্য কিছু ফলো করতে হবে? মানে ওর কোশ্চেনটা এমন ছিল। ও আচ্ছা। বিশ্রাম সিং যথেষ্ট ভালো বই। আসলে ইন্ডিয়ান রাইটারের বইগুলা একটু সহজ করে লেখা হয়, এবং ওরা একটু অন্য ধাঁচে লেখে। বাঙালি আমরা তো ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের মধ্যেই ছিলাম, তো সেই ক্ষেত্রে যে কোনো একটা বই অবশ্যই বিশ্রাম মেন বইয়ের সমতুল্যই ভালো বই, মেন বই এটা বলতে গেলে। তো এখন এক এক কলেজে এক একটা পড়ায়, তো বই সব একই। মানে থোরাসিক ডাক্ট কোথাও 45 সেন্টিমিটার, কোথাও 20 সেন্টিমিটার, এরকম হবে না। হ্যাঁ, মোটামুটি হার্টের 4টা চেম্বার, সব বইতেই হার্টের 4টা চেম্বারই লিখবে, বেসিকটা সব জায়গায় সেম। এখন তুমি যেটা পড়ো, বিশ্রাম পড়তে পারো, তুমি বিডি পড়তে পারো, এখানে কোনো কথা নাই। তবে শর্ত হচ্ছে তোমাকে মানে তোমার কলেজে যেটা পড়ায় সেটার একটা লাইনে আপনার থাকা লাগবে। যেমন আমি যখন দত্ত পড়তাম, তখন আমি অবশ্যই বিডি বইটা ক্লাসে নিয়ে যেতাম, ক্লাসে যে বিডি দেখতাম আর বাসায় আমি দত্ত পড়তাম। তাইলে কি হতো, আমার মোটামুটি আর মোটামুটি পড়া সব সেমই। তোমার কাছে যদি বিশ্রাম পড়ে ভালো লাগে, অবশ্যই তুমি বিশ্রাম পড়বা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটা তুমি এটা ছবিগুলো খুব সুন্দর, বিশ্রাম সিং এর ছবিগুলো চমৎকার, এবং ওরা খুব নোট করে লেখে। এটা খুব ভালো লাগে আমার কাছেও। এটা পড়তে পারো, কোনো সমস্যা নাই। তো ভাইয়া আরেকজন কোশ্চেন করছে যে ফিগার গুলা কি কালার করবে কিনা পরীক্ষার সময়। এটা ডিপেন্ড করে তুমি সময় পাচ্ছ কিনা। তুমি যদি সময় পাও, কালার করবা না কেন, অবশ্যই করবা। তুমি আগে করবা কি, আমি তোমাকে খুব ভালোভাবে, রিটেনের সময় অনেক আসলে সময় কম তো সব কথা মনে থাকে না বলা, আমি বলি সেটা হচ্ছে তুমি টাইম ভাগ করে নিবা। রিটেনের সময় অবশ্যই টাইম ভাগ করে নিবা। তোমার ধরো একটা কোশ্চেনের জন্য তোমার বরাদ্দ তোমার হিসেবে 8 মিনিট। 8 মিনিট ওভার হওয়ার পরে তুমি 1 মিনিট ওয়েট করবা না। তুমি 8 মিনিটের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করবা, তোমার যা আছে, তুমি দরকার হয় 20 কথা লেখো, তোমার এলাবোরেটলি যাওয়ার দরকার নাই। তুমি ছবিটা দাও, হ্যাঁ, এবং ছবিটা প্রথমে পেন্সিল দিয়ে আঁকবা। আমি যেটা করতাম, ছবিগুলো দিয়ে আগে মেন মেন কথাগুলো যেগুলো বাউন্ডারি কন্টেন্ট আসছে, জাস্ট মেইন কথাগুলো লিখে ফেলাম। ডিসক্রিপশন আসছে, ডিসক্রিপশন একটু বেশি লেখা লাগে, তখন আমি মেইন কথাগুলো, পয়েন্টগুলো টাচ করে তারপরে একটা ছবি দিয়ে চলে যেতাম। হ্যাঁ, তারপরে যদি সময় পাই আমি একটু ডেসক্রিপশন লিখতাম, ছবিটা কালার করতাম। এমন যেন না হয় যে তুমি ছবি কালার করতে গিয়ে একটা কোশ্চেনে অ্যান্সার করতে পারতেছো না, এটা খুবই খারাপ। সবগুলা কোশ্চেন অবশ্যই অবশ্যই, মাঝে মাঝে এমন হয় যে সব কোশ্চেন অ্যান্সার না করার কারণে অনেকে ফেল হয়ে যায়। হ্যাঁ, এটা তোমরা আরো ফরেনসিক বা বড় বড় সাবজেক্টে গেলে বুঝবা যে অ্যানাটমিতে এটাও অ্যানাটমিতেও হয়। আমাদের সময় একজন প্রায় 2টা কোশ্চেন ছেড়ে আসছিল, তাও ভাগ্যে সে পাশ করছে। মানে কোনোভাবেই কোশ্চেন ছাড়বা না, কোশ্চেন ছাড়বা না। এটা তুমি যদি টাইম পাও অবশ্যই কালার করবা, কালার করলে তো দেখতে সুন্দরই লাগে। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে অনেককে বলি যে মার্জিন বা মানে লেখার ক্ষেত্রে 2টা কালারে বাইরে যাবা না।
কালো আর নীল। এটা হচ্ছে আইডিয়াল। অনেকে দেখি সবুজ করে, তারপরে লেখার ক্ষেত্রে এটা করবে না। জি, ছবির ক্ষেত্রে তুমি ফ্রি। যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো। বেশি আবার মানে এমন যেন নকশা না হয়, হিবিজিবি না হয়ে যায়। মোটামুটি তুমি রুল করলা, একটা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন একটু ভিন্ন কালিতে লিখলা, নিচে একটা দাগ দিলা, তারপর এভাবে করে এক প্যারার মধ্যে লিখলা। একটা সুন্দর একটা ছবি দিলা যাতে চোখে ভালো লাগে। যেমন ধরো ডার্মাটোম আসছে। অনেকে ডার্মাটোমে এমন বিচ্ছিরি ছবি আঁকে, ওটা বোঝাই যায় না। আমি এটা ক্লাসের সময় বলছিলাম যে আসলে এটা মানুষের হাত না মানে বগের হাত বা অন্য কোনো প্রাণীর হাত, কার হাত সেটা বোঝা যায় না। এটলিস্ট যেন মানুষের হাত। ছবিগুলা যেগুলা ড্রয়িং লেভেল থাকে এগুলো বারে বারে প্র্যাকটিস করবা যাতে লেভেলিংটা ঠিক হয়। হুম এবং কালার দরকার নেই। আমি বলি কি, এই যে ডার্মাটোম অনেকে কালার করতে যায় কিন্তু ছবিটা আঁকে পচা। জি, দরকার নাই তো, তুমি পেন্সিল দিয়ে আঁকো, নো সমস্যা, কোনো সমস্যা নাই। তুমি পেন্সিল দিয়ে আঁকো। দরকার তুমি যদি পরীক্ষার শেষে টাইম পাও, অনেক টাইম পাওয়া যায়, অ্যানাটমিতে প্রচুর টাইম পাওয়া যায় কালার করার জন্য। শেষে তুমি কালার করলা, কখনোই কালার করতে যেয়ে কোশ্চেন স্কিপ করা যাবে না, আবারও বলতেছি। তাবাসসুম। জি ভাইয়া। তো ভাইয়া আরেকটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে মোহাম্মদ মামুন জিজ্ঞেস করছে যে মেইন বইটা কিভাবে সে পড়বে, মানে টেকনিক্যালি যদি বলতেন, মানে কোন কোন টপিক সে পিক আপ করবে বা কিছু। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। মেইন বই কিভাবে ব্যালেন্স করতে হবে এইটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কিছু টপিকস থাকে, যেমন ধরো এটা সার্বজনীন কথা, যেই টপিকস গুলা স্যার ম্যাডামরা ক্লাসে পড়ানোর সময় ইম্পর্টেন্স দেয়, এমফাসাইজ দেয়, সেই টপিকস গুলা তুমি মেইন বই থেকে পড়বা। যেমন ধরো আমি সবসময় বলি যে এই যে ভিসেরা ওরিয়েন্টেড পড়া অথবা বোনস ওরিয়েন্টেড পড়া, তোমার ধরো সব বোনস কিন্তু তোমার ভাইবাতে ধরে না। এবং যেমন ধরো তোমার, আমি যখন থোরাক্সে ক্লাস নিলাম তখন আমি বললাম যে মাত্র 3টা বোনস পড়লেই তোমার ভালো হয়ে যায়। তো এই 3টা বোনস তুমি মেইন বই থেকে পড়ো। এখন তুমি যদি 11-12 রিব, ফার্স্ট রিব মাঝে মাঝে লাগে, বা তারপরে 11-12 ভার্টিব্রা, এগুলা ফার্স্ট ভার্টিব্রা, এগুলা সব পড়তে যাও, তোমার কিন্তু মানে মেইন বইয়ের প্রতি আলটিমেট একটা বিতৃষ্ণা হবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের এটাই হয়, বুঝে না, পরে মেইন বই একটু এলোমেলো লাগে, পরে মেইন বই মানেই একটা কি একটা কঠিন একটা জিনিস, এরকম না। যেই টপিকসটা খুব ছোট জিনিস, হার্ট, লাংস এন্ড ধরো ডায়াফ্রাম, থোরাক্সের ক্ষেত্রে উদাহরণ দিলাম। তোমার হার্ট আছে, হার্টটা তুমি পড়লা, দেখলা গাইডে কি কি প্রশ্ন আছে, মেইন বইয়ে গেলা, হার্টের লিস্ট সারফেস বর্ডার কি কি আছে তুমি মেইন বইয়ে একদম অ্যাকুরেট, কারণ অনেক গাইডে উল্টাপাল্টা করে বিভিন্ন ভাবে ক্লাসিফাই, 4টা সারফেস, কেউ 3টা সারফেস এভাবে বলে, বেস অফ দা হার্ট কেউ কেউ আরেকটা সারফেস বলে। যাই হোক, মেইন বইয়ে যেটা লেখা আছে সেটা তুমি পড়বা। হুম, যেভাবে তোমার কোশ্চেন হবে, কোশ্চেন প্যাটার্নটা ভাইবা কিভাবে, মেইন বইটা তোমার মেইন কাজে লাগবে হচ্ছে ভাইবাতে, কারণ তোমার রিটেন তোমার গাইডে কভার হয়ে যায়। রাইট। ঠিক আছে, রিটেন মোটামুটি গাইডে কভার হয়ে যায়, এবং একটু মেইন বই থেকে 1-2টা ছবি নিলে নিতে পারো, কিন্তু কভার হয়ে যায়। ভাইবার ক্ষেত্রে তোমার যেটা, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যাটার্ন আর ডিসেন্ডিং প্যাটার্ন। তুমি যখন বুঝবা যে তোমাকে অ্যাসেন্ডিং প্যাটার্নে যাচ্ছে, তোমার মার্কস বাড়তেছে। এটা কিভাবে, ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম, আস্তে আস্তে কঠিনে যায়। তোমাকে প্রথমে জিজ্ঞেস করবে হার্ট, এটা তুমি নিজেই বলা শুরু করবা, দিস ইজ হার্ট। হ্যাঁ, এভাবে করে বলে পজিশন, অ্যানাটমিক্যাল পজিশন আমি বলছি যে থোরাক্স যখন পড়াইছি তখন বলছি, এটা বলে আমি আর সময় নষ্ট করতেছি না। এভাবে করে তোমাকে আর্টারি সাপ্লাই, ব্লাড সাপ্লাই, এবং যখন তুমি ব্লাড সাপ্লাই বলবে তখন বলবে এই ব্লাড সাপ্লাইটা মানে এই আর্টারিটা কার ব্রাঞ্চ, এই এই ভেনটা কোথায় ড্রেন করে, তারপরে এটার কোনো ইম্পর্টেন্স আছে কিনা, এইভাবে করে অ্যাসেন্ডিং প্যাটার্ন। আর এইটার ক্ষেত্রেই তুমি শুধু মেইন বইটা পড়বা। তোমার ধরো অনেক, যেমন ধরো স্প্ল্যান্টিক নার্ভ, তারপরে সিম্প্যাথেটিক চেইন, এগুলা নিয়ে তোমার ওই মেইন বই পড়ে মাথা নষ্ট করার দরকার নাই। তুমি ভিসেরা গুলা পড়বা, মানে হার্ট তুমি পড়তেছো, সারফেস বর্ডার গুলা তুমি মেইন বই থেকে পড়বা, তারপরে এটার এই রিলেটেড এই ধাঁচে যাবা। এই হার্টের মধ্যেও কিন্তু আর অনেক জটিল জিনিস আছে, সবগুলো তোমার দরকার নেই। ফিচার রিলেটেড যেগুলা আসে, কন্ডাক্টিং সিস্টেম, এই জিনিসগুলা, তারপরে স্ট্রাকচার যেগুলো ইম্পর্টেন্ট, ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো শুধু মেইন বই থেকে পড়বা, তাইলে মেইন বইটা আসলেই অনেক মজার হবে। আর তুমি যদি সব পড়তে যাও গদবাঁধা, হ্যাঁ, তখন দেখবা যে তোমার মেইন বইটা একটা ভয়ঙ্কর একটা জিনিস হয়ে যাচ্ছে। কাজে এক্ষেত্রে স্যার ম্যাডামরা যেইটাতে হাইলাইট করেছিল, যেটা পড়তে বলেছিল, এবং যেই ছবি দেখবা যে অ্যানাটমিতে কি হয়, অ্যানাটমিতে যে কোশ্চেনটা ক্লিনিক্যালি বেশি ওরিয়েন্টেড সেগুলাই কোশ্চেন বেশি আসে। যেমন ডার্মাটোম, এগুলা নিয়ে নাম, সার্জারিতে এটা খুব ইম্পর্টেন্স, সেই কোশ্চেন গুলাই কিন্তু বেশি বেশি আসে। যেগুলো কার্ডিয়াক টেম্পোনেট বা এই যে ব্যাপারগুলা যেগুলা ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট সেগুলাই কিন্তু মোটামুটি আসে। তো তুমি খেয়াল রাখবা যে বোর্ডে যে কোশ্চেন গুলো আসছে সেই কোশ্চেনটা গাইডেই লেখা আছে, সেই কোশ্চেনটা দেখো বই কোত্থেকে নিল, ওখানে পেজ নাম্বার গাইডের মধ্যে লেখা থাকে যে এত নাম্বার পেজ, বা এত এই বইয়ের এত তুমি সেখান থেকে একটু করে দেখো, রিটেন কোশ্চেনটাই দেখো। এভাবে করেই হবে, সব পড়ার দরকার নেই, জাস্ট এইভাবে করে পড়লে ইনশাআল্লাহ মেইন বইটা অনেক সহজ হবে। জি ভাইয়া। তো ভাইয়া, আমরা এমসিকিউর সময় কি করব, মানে এমসিকিউটা আসলে আমরা কেউ এক্সট্রা ভাবে পড়ি না। এমসিকিউ তে ভালো মার্কস গেইন করার কোনো উপায় যদি বলতেন। হ্যাঁ,
এটা খুবই কঠিন একটা প্রশ্ন বলেছো। এমসিকিউ তে ভালো মার্কস পাওয়াটা অনেকটা বেসিকের ক্ষেত্রে। এটা ক্ষেত্রে যদি প্রফের ক্ষেত্রে বলি, সেটা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেন থেকে মোটামুটি 20টার মধ্যে 18টা কমন থাকে। মোটামুটি অল অ্যারাউন্ড 18টা ডিরেক্টলি না হলেও একটু সামান্য মডিফিকেশন করে কমন থাকে। তো তুমি যদি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন সলভ করো, তোমার এমসিকিউ কমপ্লিট মোটামুটি। আর ওই যে এক দুইটা কোশ্চেন থাকে, এগুলো আসলে একটু বেসিক। আর আমি এটা সবাইকে একটু পার্সোনাল, তোমার যখন এখন তো আমরা অনেক মোটামুটি সময় পাচ্ছি, মেয়ের প্রফটা এক এক মানে জানুয়ারিতে বা ফেব্রুয়ারি, তোমাদের আরো পরে হবে হয়তো। তো ফেব্রুয়ারি কত সময় লাস্টে। পাচ্ছি, তো সবসময় মাথায় রাখবো, শুরুতে বললাম না, পোস্ট গ্রাজুয়েশন বা তুমি ডাক্তার হবা, রোগী নিয়ে ওরিয়েন্ট করবা জীবনটা। তো তোমার মা বাবা অসুস্থ হবে। তো তো মানে জানাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে এমসিকিউটা একটা পয়েন্ট অফ ভিউ হতে পারে। যেমন আমি যদি বলি যে এমসিকিউটা ডিপেন্ড করে একমাত্র বেসিকের উপরে। হুম, তুমি এমসিকিউর ক্ষেত্রে তুমি বোর্ড কোশ্চেন গুলো সলভ করো এবং এই কোশ্চেন গুলা কোন টপিকস থেকে আসতেছে। যেমন ধরো, যে টপিকস থেকে এমসিকিউ গুলো আসতেছে পরবর্তী বছরগুলোতেও মোটামুটি অল অ্যারাউন্ড ওই টপিক গুলা থেকে থাকে, তার মানে এই টপিক গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো তুমি প্রত্যেকটা অপশন, যেমন ট্রু ফলস থাকে, তো ট্রু ফলস ওইটা কেন না, ওইটা নিয়ে ফলস গুলা কেন সত্য না, হ্যাঁ ট্রু গুলা কেন ফলস না, এইভাবে করে ওই ওরিয়েন্ট করে পড়লে ইনশাআল্লাহ এমসিকিউ তো অনেক ভালো হবে এবং বেসিকটা অনেক বেশি ক্লিয়ার হবে। আমি যেটা করতাম, পার্সোনাল কথা বলি, আমি রিটেন কোশ্চেন সলভ করার আগে এমসিকিউ করতাম। এটা আমি জানি না ঠিক কিনা, আমার ভালো লাগতো এমসিকিউ পড়তে। এমসিকিউ বললে আমার অনেক বেশি বেসিক ক্লিয়ার হয়ে যেত। অনেক ভাল লাগতো আরকি। এটা একটা প্যাশন কাজ করতো। এটা উচিত অনুচিত সেটা জানি না। তুমি এমসিকিউটা বোর্ড কোশ্চেন মোটামুটি সলভ করলে 18টার মতো কোশ্চেন, আর মেইন বই বললামই তো, মেইন বইয়ের বেসিক থাকলে আর বাকি দুইটাও পড়বা, 20 এ 20ই পাবা। ওকে। হ্যাঁ, তাবাসসুম। জি ভাইয়া। ভাইয়া আমাদের আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে ভাইভাতে কিভাবে ভালো করা যায় আরকি। তো আমাদের তো হ্যাঁ, ভাইবার ২ টা পার্ট। একটা হার্ড পার্ট আর একটা সফট পার্ট। তো টপার। কিভাবে পড়লে আমাদের মানে দোনোটাই আমরা ভালো করতে পারবো আরকি? হ্যাঁ, এটাও খুব ভাইটাল ইস্যু। ভাইবার মার্কসটাই আসলে অনার্স এবং পাশের মধ্যে ডিফারেন্সটা তৈরি করে। কারণ রিটেনের মার্কস মোটামুটি অনেকেরই থাকে, ভাইবাটাই অনেক বড় ফ্যাক্টর। অসপিও অনেক বড় ফ্যাক্টর, সেটা বলবো সামনে। তো ভাইবার ক্ষেত্রে যেটা সফট পার্ট আর হার্ড পার্ট, আমি একটু যদি বলি, আমাকে যদি সময় দেওয়া হয়, তো সফট পার্টে সেটা হচ্ছে মোটামুটি 75 থাকে, আর হার্ড পার্টে 75 থাকে। এর মধ্যে ওই যে বললাম 5টা ভিসেরা থাকে সফট পার্টে। আর সবাই খুব ভালোভাবে শুনবা, সবাই শুনতেছো আশা করি, যে সেটা হচ্ছে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা, ওই যে বললাম এক্সাম স্ট্র্যাটেজিটা জানতে হবে, মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে একদম ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। হ্যাঁ, একদম কোনটা থেকে কি মার্কস কতটুকু পড়তে হবে, এই মার্কস ডিস্ট্রিবিউশনটা সবাইকে আমাদের আমাদের কলেজ হচ্ছে নোটিশ বোর্ডে টানানো থাকে মার্কস ডিস্ট্রিবিউশনটা। সেটা খুব ভালোভাবে সবাই অবলোকন করবা, যাতে এটা থেকে তুমি একটা স্ট্র্যাটেজি নিজে দাঁড় করাইতে পারো। তো এটার ক্ষেত্রে ভিসেরা গুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আর ভাইবার ক্ষেত্রে গদবাধা একটা কথা বলে নি, সেটা হচ্ছে ভাইবাতে হচ্ছে স্মার্টনেস। তুমি যে কোনো ভাইবাতেই এটা হচ্ছে তোমার প্রেজেন্টেশনটা কেমন, তোমার কথা বলার ধরনটা কেমন, এবং তোমার আর মেডিকেল সায়েন্সে যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে লিড দেওয়া। এই কৌশলটা তোমাকে শিখতে হবে। কোশ্চেন লিড দেওয়া, মনে করো তোমাকে একটা কোশ্চেন করতে, পরবর্তী কোশ্চেনটা তুমি স্যারকে ম্যাডামকে গাইড করে নিয়ে যাবা। হুম, একটা কোশ্চেনের পর, যেমন ধরো তুমি একবারে সব অ্যান্সার করবা না। হ্যাঁ, তোমার কোশ্চেনের অ্যান্সার হবে অবজেক্টিভ আকারে। যেমন আর্টারি সাপ্লাই অফ হার্ট, আর্টারি সাপ্লাই অফ দ্য লাং। আর্টারি সাপ্লাই তুমি শুধুমাত্র করোনারি আর্টারি বলবা, রাইট কর্নারি, লেফট কর্নারি আর্টারি। তখন তোমাকে যদি জিজ্ঞেস করে রাইট কর্নারি আর্টারি কই থেকে আসে, বা লেফট কর্নারি আর্টারি কই থেকে আসে, এবং অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চে কে দেয়, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চে কে দেয়, আবার সেই ক্ষেত্রে আবার সিলেক ট্রাঙ্কের ব্রাঞ্চ গুলা কি কি, তুমি আগে, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় সিলেক ট্রাঙ্কের ব্রাঞ্চ কয়টা, তখন তুমি তোমাকে যদি স্টোমাকের আর্টারি, মানে তোমার কোশ্চেনের অ্যান্সারটা হবে অবজেক্টিভ আকারে। টিচার যা জানতে চাইছে তাই বলবা, বেশি বলতে যাবা না। বেশি বলতে যেয়ে যদি ভুল হয়, বা বেশি বলাটা টিচাররা পছন্দ করেন না। তোমার স্মার্টনেস যেটা জিজ্ঞেস করছে তুমি সেটা টু দা পয়েন্ট অ্যান্সার। এটা হচ্ছে 1 নাম্বার কথা, ফাইভ স্ট্র্যাটেজি। আর সফট হার্ড পার্টে হচ্ছে, আমি তোমাদেরকে যদি একটু বলি, এটা হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনটা তো দেখাইতে পারতাম, এটা তোমরা সবাই কালেক্ট করে নিবা। সেটা হচ্ছে 5টা বোনস মানে কার্ড থাকে। ঢাকা ইউনিভার্সিটি বা সব ইউনিভার্সিটি মোটামুটি সেম। হুম, তো এর মধ্যে 3টা মানে কার্ড ওয়াইজ বোনস থাকে। একটা আর্টিকুলেটেড বোনস থাকে, বেজ অফ দ্য স্কাল অথবা পেলভিস বা অথবা আর্টিকুলেটেড হ্যান্ড, এভাবে করে থাকে প্রত্যেকটার। মানে একটা জয়েন্ট রিলেটেড একটা কোশ্চেন থাকে আর কি, মানে মোদ্দা কথা বলতে গেলে। তো সেটার ক্ষেত্রে হার্ড পার্টের ক্ষেত্রে ওই যে বললাম, ওই যে মানে সবকিছু অ্যানাটমিতে সবকিছুই ওই বোনস ওরিয়েন্টেড অথবা ভিসার ওরিয়েন্টেড। তুমি যেই বোনসটা পড়বা সেই বোনসটা থেকে তোমার কোশ্চেন ধরে ধরে ভিতরে যাবে, তখন তোমার জয়েন্টস যাবে, জয়েন্টস এর টাইপস কি যাবে, তারপরে হচ্ছে এটা আস্তে আস্তে করে উপরে যাবে। তুমি যদি ধরো একটা স্টারনাম ধরছে, স্টারনাম, এটা যে স্টারনাম সেটা যদি তুমি বলতে না পারো, বা এটা
তখনই একটা প্রশ্ন আসে যে কি টাইপের বোন। তারপরে আসে হচ্ছে এটার কি পার্টস আছে, কি ফিচার আছে। এগুলো যদি বলতে না পারো, তোমাকে কখনোই জিজ্ঞেস করবে না যে হ্যাভার্সিয়ান সিস্টেম কি জিনিস। তোমাকে কখনোই জিজ্ঞেস করবে না যে এটা কয়টা স্ট্যান্ড আপ ব্রি থাকে। এগুলো কখনোই জিজ্ঞেস করবে না। তোমাকে অবশ্যই আগে মরফোলজি পাঠতে হবে, আগে বেসিকটা পাঠতে হবে যেটা গ্রস, সেটা অবশ্যই পাঠতে হবে। এটার স্ট্র্যাটেজি হচ্ছে যেই ৩ টা বোনস আছে বা একেক বোনস কিন্তু সব মিলে ১০ থেকে ১২ টা। মানে আমাদের কি হইতো, আমাদের কলেজে মানে সব কলেজে মোটামুটি সহজ বোনস গুলা বেশি বেশি থাকতো। মানে ১০০ টা কার্ড যদি থাকে, ১০০ টা কার্ড মধ্যে ৯৮ টা কার্ড বা ৯০ টা কার্ডের মধ্যে স্টার নাম থাকতো। মানে সহজ বোনস গুলা বেশি বেশি থাকে, আর কঠিন বোনস ১-২ টাতে থাকে। তো ওগুলা নিয়ে তুমি ফার্স্ট ট্রিপ দেখবা যে কার্ড যদি গণো ১০ টা বা ১২ টা কার্ডে তুমি মাত্র ফার্স্ট ট্রিপ পাবা, আর ম্যাক্সিমাম কার্ডে টিপিক্যাল রিপ টিপিক্যাল রিপ টিপিক্যাল রিপ এইভাবে করে। তো তোমার যেই বোনস গুলা বেশি থাকতেছে সেইগুলা তুমি ওরিয়েন্ট করে ফেলো। দেখবা যে এটা দিয়ে তোমার ভাইবা শেষ হয়ে গেছে। সেগুলো তুমি ধরো নিজে নিজেই ভাইবার বলার প্র্যাকটিস করবা। বলার প্র্যাকটিস অনেক বেশি ইম্পর্টেন্ট। ফ্রেন্ডকে বলবা, নিজেই বলবা যে মোজ ধরে ধরে তোমাকে কি প্রশ্ন করবে, ধরো এটা আর কিচ্ছু বলবে না টিচার, তুমি ধরে বলবা এটা স্টার নাম, এর আরবিক পজিশন বলবা। তখন বলবে যে এটার কি কি পার্টস আছে দেখাও। তারপর বলবে যে কি কি জয়েন্ট ফরমেশন করে, টাইপ বলো, মুভমেন্ট দেখাও। এই দিক কিন্তু মার্কস কিন্তু অ্যানাটমিতে অঙ্কের মতো। তুমি যদি পার্টস বলতে পারো তোমার 2 মার্কস পাক্কা। স্যাররা কিন্তু ওই যে টেবুলেশন শিট আছে, টেবুলেশন শিটের মধ্যে কিন্তু এগুলো সব পয়েন্ট টু পয়েন্ট লেখা আছে। ওই যদি পারে তোমাকে মার্কস দিবে। হ্যাঁ, তো সেম তুমি সেভাবে কোশ্চেন গুলো দেখবা, ওইটা অবশ্যই ফলো করবা ওই অনুসারে সব। আর হার্ড পার্টের ক্ষেত্রে অল অ্যারাউন্ড 35 মার্কস। জেনারেল অ্যানাটমি, জেনারেল হিস্টোলজি, এই যে এই টপিকস গুলো, জেনেটিক্স টিস্যু, বেসিক টিস্যু, এই 4টা টপিকস থেকে 35 মার্কসের মতো থাকে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট, এই যে আমি কেন বললাম যে স্ট্র্যাটেজিটা শিখো, মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখো, স্ট্র্যাটেজিটা শিখো, এটি হচ্ছে ফ্যাক্ট। ম্যাক্সিমাম স্টুডেন্ট ওই 35 মার্কস পড়াই পড়ে না। ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার ব্যাচমেটদের ক্ষেত্রেও দেখছি। তো বেশিরভাগ ক্ষেত্রে ওই যে তারা হার্ড পার্ট মানেই ভাবে স্টারনাম, কিন্তু এর বাইরে যে বেসিক টিস্যু, যে এগুলো যে হার্ড পার্ট ভাইবার মধ্যে হয়, এটি আমরা বেশিরভাগ জানি না। ওই যে বেসিক টিস্যু থেকে কার্ডের মধ্যে কিন্তু সব পয়েন্ট গুলো লেখা থাকে, বেসিক টিস্যু টপিকসটার নাম লেখা থাকে, এপিথেলিয়াল টিস্যু, ক্লাসিফিকেশন, এভাবে করে পয়েন্ট লেখা থাকে। তুমি ওই যে 4টা টপিকস, এই 4টা টপিকস অবশ্যই খুব ভালো করে পড়বা। যেমন আমার হঠাৎ করে পড়ছিল বারবডি, আমি তো আকাশ থেকে পড়লাম, আমি আসছি হার্ড পার্টের ভাইবা দিতে, আমাকে বারবডি জিজ্ঞেস করতেছে কেন। তো আমি তো আল্লাহ আমাকে জিজ্ঞেস করতে বারবডি স্মেয়ার কই থেকে না হয়, আমি তো ভেবাচাকা খেয়ে গেছি। হ্যাঁ, যাই হোক পরে অনেক কষ্টে মনে করছি আর কি, অনেক আগে পড়া ছিল। কিন্তু অবশ্যই এই যে অংশটুকু 40 প্লাস 30 মাত্র, সফট পার্টে বললাম কত, হার্ড পার্টে 75 মার্কস, এর মধ্যে 40 মার্কস হচ্ছে বোনস, আর 35 মার্কস হচ্ছে এই যে আদার জিনিসগুলা, জেনারেল এমব্রায়োলজি, জেনারেল হিস্টোলজি, বেসিক টিস্যু, জেনেটিক্স। এই জিনিসগুলা কখনোই বাদ দিবা না। ওই যে তুমি বললা না যে হিস্টোলজিকে, এই যে এখানে হিস্টোলজিটা লাগবে, জেনারেল তোমাকে জিজ্ঞেস করবে যে ল্যাকুনা কততম দিনে ফরমেশন হয়, ব্লাড আসে কততম দিনে, ফার্টিলাইজেশন কততম দিনে হয়। এভাবে করে তোমাকে ওই একটা দুইটা কোশ্চেন করে ওই দিয়ে তো বোঝা যাবে। আবার জেনারেল হিস্টোলজি জিজ্ঞেস করবে যে ক্লাসিফাই করো তো এই গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটা কি বলে, সেবাসিয়াস গ্ল্যান্ড কি টাইপের গ্ল্যান্ড, সোয়েট গ্ল্যান্ড কি টাইপের গ্ল্যান্ড, এভাবে এক দুইটা কোশ্চেন করে বুঝে যাবে। তারপর এভাবে করে প্রত্যেকটা টপিকস তুমি এইখানেই হচ্ছে সফট পার্টের হার্ড পার্টের ভাইবাটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং সবচেয়ে বেশি যখন মার্কস গুলার ডিফারেন্স দেখা যায়, তখন হচ্ছে বোঝা যায়, নিজেই বুঝবা যে হার্ড পার্ট আর সফট পার্টের মধ্যে, যদিও সফট পার্টে ৫/৬০, হার্ড পার্টের ভাইবাটা অনেক বেশি ডিমার্কেট তৈরি করে ফেলে। হুম, আমাদের সময় অনেক বেশি হার্ড পার্টের ডিফারেন্স গুলো বেশি ছিল। তার মানে কোনোটাকে ছোট করে দেখা যাবে না। তুমি হার্ড পার্ট অবশ্যই বোনস গুলা পড়বা। সফট পার্টে ওই যে ভিসা ওরিয়েন্ট, আর সফট পার্টের ক্ষেত্রে যেটা, এটা হচ্ছে ২ টার ক্ষেত্রেই ওই যে বললাম, সবসময় এই যে বোনস থেকে তুমি তোমার যেই টপিকস গুলো, যেমন তুমি সেলিমরেজা থেকে পড়লা বোনস এর ক্ষেত্রে, আর ভিসের ক্ষেত্রে তুমি যেই টপিকসটা পড়লা, ধরো তুমি আজকে পড়লা ডায়াফ্রাম, ডায়াফ্রাম থেকে তোমার পড়াটা শুরু হবে, এই ডায়াফ্রামের পার্টস থেকে শুরু হবে, এটা অ্যানাটমিক্যাল পজিশন, এটা তারপরে তুমি আস্তে আস্তে ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, ডায়াফ্রামের নার্ভ সাপ্লাই অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা যে ইম্পর্টেন্ট, তারপরে রেলিভেন্ট ক্লিনিক্যাল অ্যানাটমি একদম শেষে, তারপরে হিস্টোলজি বা যদি এমব্রায়োলজি কিছুটা, এক একটার ক্ষেত্রে এক একটা ইম্পর্টেন্ট। যেমন স্টোমাকের ক্ষেত্রে লিম্ফ্যাটিক ড্রেনেজ অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এখানে স্টোমাক ক্যান্সার হয়, বা এগুলা বললাম না ক্লিনিক্যাল ওরিয়েন্টেড যেটা সেটা। তার মানে এই ভাইবাটাই হচ্ছে অনেক বড় ফ্যাক্টর। যারা আজকে সবাই শুনছো যে এটা মানে ভাইবাটা আসলে ডিমার্কেশন এইটাই করে। হুম, তো তুমি যদি ভাইবাটার স্ট্র্যাটেজি ভালোভাবে ফলো করতে চাও, তোমার কোশ্চেনের প্যাটার্ন জানতে হবে এবং কোশ্চেন শুনতে হবে। যেমন পরীক্ষা যখন হয়, তখন মানে আমরা কোশ্চেন শোনার জন্য যায় দাঁড়ায় থাকতাম, যে কোশ্চেন কখন কোশ্চেন করবে, কখন কোশ্চেন করবে, এভাবে করে আমরা দাঁড়ায় থাকতাম। তো এই কোশ্চেন শুনতে হবে অবশ্যই। তাবাসসুম। জি। ভাইয়া এখানে আরেকটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। গ্রুপ স্টাডি করে কি পড়তেন পরীক্ষার সময়, ভাইবা স্পেশালি ভাইবার সময় আর কি?
অবশ্যই আমার গ্রুপ একটা গ্রুপ স্টাডি ছিল। করার আমি ক্ষেত্রে? আমার ফ্রেন্ডদেরকে নিয়ে সবাইকে নিয়ে এখনো পড়ি। গ্রুপ স্টাডি করি। গ্রুপ স্টাডি ছাড়া আমার পড়াটাই ভালো জমে না। আমাদের সবারই এরকম অবস্থা আরকি। গ্রুপ স্টাডি করেই মোটামুটি ভাইবার জড়তাটা কাটাইতে হয়। ওই যে বললাম না অনেক বেশি ফ্লুয়েন্ট হইতে হবে, টু দা পয়েন্ট হইতে হবে এবং ভয় পাওয়ার তো কিছু নাই ভাইবা দিতে যায়। তুমি তো চুরি করতে যাচ্ছ না। তোমাকে প্রশ্ন না পারলে হ্যাঁ, তুমি প্রশ্ন না পারলে একটু খারাপ লাগবে। কিন্তু তুমি বেয়াদবি করছো না তার সাথে। অবশ্যই সম্মান দিবা। এগুলো অনেক স্ট্র্যাটেজি আছে। যেমন ধরো এগুলা তো তোমরা তো এখন তো আমি তোমাদের মতই স্টুডেন্ট। এজন্যই কথাগুলো শেয়ার করতেছি। সেটা হচ্ছে টিচার তোমার সামনে চেয়ার আসছে, ভাইবার ক্ষেত্রে যেটা হয়, চেয়ার আসে তুমি ম্যাডাম অথবা স্যার যতক্ষণ পর্যন্ত না বলবে তুমি বসো, তুমি ততক্ষণ পর্যন্ত বসবা না। এগুলা কিন্তু তুমি ভাবো যে সব প্রশ্নই খেয়াল করে, নো। টিচার মেডিকেল সায়েন্সে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিচারের খুশি। কারণ তুমি অনেক ভালো স্টুডেন্ট, কিন্তু তোমাকে যদি স্যার না চায় কোনোদিনই অনার্স দিবে না। আর যদি তোমাকে যদি চায় তুমি এক দুইটা ভুল করছো, স্যার কাটায় নিবে। তো অনেক বেশি পোলাইট হবা ভাইবার ক্ষেত্রে। হ্যাঁ, এটাও মাথায় রাখবা। এবং ওই যে এরকম অনেক ব্যাপার আছে, সালাম দেওয়া, তারপরে টুলে বসা না বসা, আই কন্টাক্ট করতে পারা, বা হাত মুভমেন্ট না করা, আর এরকম অনেক ছোট ছোট ব্যাপার আছে। তো এই ক্ষেত্রে আমি যেটা বলি সেটা হচ্ছে ফ্লুয়েন্সির ক্ষেত্রে গ্রুপ স্টাডিটা অনেক বেশি ভাইটাল। তুমি যখন ফ্রেন্ডকে নিজে বলতেছো দেখবা যে তুমি নিজেই অবলীলায় তোমার একটা তুমি এক্সপার্ট হয়ে যাচ্ছ দিনে দিনে, তোমার অনেক বেশি জড়তা চলে যাচ্ছে এবং তুমি অনেক ভালো একজন বক্তা হচ্ছ। তো তোমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যদি এখন তো করোনা কোভিড প্যান্ডেমিক চলছে, তো এই সময় তো আর গ্রুপ স্টাডি অনলাইন ছাড়া তো কোনো উপায় নেই। তো তখন তুমি নিজে নিজেই বলো। আর আরেকটা কি, গ্রুপ স্টাডি থাকলে একটা সুবিধা কি হয় জানো তাবাসসুম? সেটা হচ্ছে যে সবাই একটা নেটওয়ার্কের মধ্যে থাকে। ধরো একটা কেমন যেন একটা দোতনা কাজ করে যে আজকে আমি এটা পড়তেছি, ও এটা তো পড়ে ফেলবে, আমাকে জিজ্ঞেস করবে। তো আমরা একটা মানে নিজেকে পড়াইতে পারবো, একটা আগ্রহ কাজ করে, একটা ফ্লোতে থাকা যায় আরকি। হ্যাঁ, একটা ফ্রেন্ডদের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে। সো গ্রুপ স্টাডি যে কোনো আঙ্গিকেই, মেডিকেলে গ্রুপ স্টাডির কোনো বিকল্প নাই। গ্রুপ স্টাডি আমাদের যে ফ্রেন্ড গুলো আমরা দেখতাম যে ভাইভাতে একটু বা একটু কম বলতে পারতো, অনেক জানে কিন্তু বলতে পারে না, তারা দেখতাম যে একা একা পড়ে, গ্রুপ স্টাডি করে না, কাউকে বলায় না, কাউকে ডেমো দেয় না। অবশ্যই ডেমো দিবা। এগুলো খুব ভাইটাল জিনিস তাবাসসুম। ভাইয়া আরো কিছু কোশ্চেন আছে। হ্যাঁ, তাদিয়া ফারজানা জিজ্ঞেস করছে যে ভাইবা বোর্ডে যাওয়ার ৫-১০ মিনিট আগে কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে? জাস্ট বলতে হবে অল ইজ ওয়েল। এটা আমি বলি, বুকে হাত দিয়ে বলি অল ইজ ওয়েল। সবারই একটা নার্ভ কাজ করে। অনেকে বিটা ব্লকার খায় এই যে টেনশন ফ্রি থাকার জন্য। আমার কথা হচ্ছে, আমি একটু আগে কি বললাম যে তুমি চুরি করতে যাচ্ছ না, তুমি কোনো অন্যায় করতে যাচ্ছ না। তুমি সারা বছর পড়াশোনা করেছো, অথবা সারা বছর পড়াশোনা না করলে তুমি যা পারো তাই তোমার কাছ থেকে স্যার ম্যাডামরা বের করবে, এবং আল্লাহর কাছে দোয়া করা যে আমি যেন সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। অনেকে কি করে আমি সেটা দেখি, আমার এটা খুব, আমি জানি না এটা বলা ঠিক কিনা, পরীক্ষার 10 মিনিট আগে 5 মিনিট আগে এমন মানে বই দেখতে দেখতে হলের মধ্যে ঢোকে। আমার খুব হাসি লাগে আর কি ব্যাপারগুলা। ভাই তুমি বাসায় সারা জীবন পড়ছো, এখন তো এত রকম পড়া দরকার নেই। এটা করলে আমার ক্ষেত্রে আমি কেন হাসি পাই বললাম, আমার ক্ষেত্রে এটা করলে প্রেসার বাড়ে, খুব মেন্টাল প্রেসার হয়। 10 মিনিট আগে জাস্ট রিল্যাক্স চিল, তুমি যা পড়ছো তাই এনাফ। এটা কনফিডেন্ট অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি এটা চিন্তা করো, ধরো আসলে কি জানো তাবাসসুম, জানার কোনো শেষ নাই। হ্যাঁ, তুমি যদি বলো যে আমি অনেক জেনে অনার্স পেয়েছি, কথাটা ভুল। আমার থেকে অনেক ভালো জানা তারা অনার্স পায় নাই। বা ব্যাপারটা জানার মানে তোমার একটা লিমিটেড পর্যন্ত যে মার্কস জানলেই তোমাকে অনার্স দিবে, এটা অবশ্য ঠিক। কিন্তু তোমাকে সব অবশ্যই এইটা অবশ্যই মাথায় রাখতে হবে যে জানার গুরুত্ব, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। অনেকে কি করে যে একদম পরীক্ষার ৫ মিনিট আগে মানে এত পড়া পরে পরে একদম সহজ জিনিস জিজ্ঞেস করা হয়, তখন সে বলতে পারে না। কাজেই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ১০ মিনিট আগে তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে, এবং ভাইবার আগে এবং ভাইবার সময় জাস্ট মাথাটাকে একদম ঠান্ডা রাখতে হবে। এই যে একটা কথা তোমরা শুনবে যে থট ব্লক হয়ে যায়, এইটা মেডিকেল সায়েন্সে প্রচুর হয়। অনেক জানে কিন্তু বলতে পারতেছে না। পরে একটা সহজ ২ টা কোয়েশ্চেন করে, অথবা অনেক ক্ষেত্রে যদি খারাপ টিচার হয় বা একটু মানে রুড হয়, তাহলে সে কিন্তু ফেইলও করায় দেয়। কারণ সে থট ব্লক হলে কি চেষ্টা করে না। যদি টিচার আন্তরিক হয় তখন চেষ্টা করে যে লিড দেয় যে আচ্ছা বাবা বলো, বাবার নাম কি, এভাবে করে লিড দেয়। কিন্তু সবাই দেয় না। অনেকে আছে পারে নাই অ্যান্সার, ফেইল, ব্যাস। তো কাজেই তোমাকে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট মানে থিং হচ্ছে তোমাকে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। তুমি যা জানো এটা নিজেকে অল ইজ ওয়েল বলে এটা মাথায় তুমি যা জানো তার থেকে তোমাকে কোয়েশ্চেন করা হবে। হ্যাঁ, তুমি এটা পারবা এবং আল্লাহর কাছে দোয়া করবা। এবং সারা বছর যারা পড়াশোনা করে বা মোটামুটি একটু আগে প্রিপারেশন, সারা বছর না করলে পরীক্ষার আগে যদি তুমি জেনে যাও কি কোশ্চেন করবে, তুমি তো চুরি করতে যাচ্ছ না, ভয়ের তো কিছু নাই। পারলে অ্যান্সার দিবা, না পারলে আর একদম এখন তো মেডিকেল সায়েন্স বিএমডিসি অনেক বেশি সোজা করে দিছে। একদম যদি একদম সহজ কোশ্চেন না পারলেই কেবল ফেল হয় এখন। এখন ফেল করাইতে আসলে কেউ চায় না। তো তুমি যদি একদম রিল্যাক্স থাকবা তাহলে থট ব্লক হবে না, মাথা ঠান্ডা রাখবা, পড়ার কিছু দরকার নাই, জাস্ট রিল্যাক্সে সুন্দর করে অ্যাটিটিউড বজায় রেখে সুন্দর করে পরীক্ষাটা দিবে তাবাসসুম।
জারিন তাসনিম কমেন্ট করছে যে ভাইয়া রিটেনের প্রিপারেশনটা কি আইটেমের সময় থেকে নেওয়া উচিত? হ্যাঁ, এটা আসলে আমরা মেডিকেল সায়েন্সটাকে একটু ভাগে ভাগে পড়ি। যেমন আইটেম, তারপরে কয়েকটা আইটেম মিলে কার্ড। তো সেই ক্ষেত্রে কার্ড। তুমি যদি অনেক বেশি কনসার্ন হও, আমি অনেককেই দেখছি, আবার আমার থেকে অনেক অনেক ভালো রেজাল্ট করছে তারা। তাদেরকে দেখছি যে আইটেমের সময় তারা রিটেন কোশ্চেন গোছায় ফেলছে। এটা আসলেই খুব কাজে দেয়। এটা তুমি যখন যত তাড়াতাড়ি বলে না যে আর যত আর্লি যে প্রিপারেশন শুরু করে তার পরীক্ষাটা তত ভালো হয়। তুমি যদি আইটেমের সময় তোমার রিটেন কোশ্চেন গুলা গুছায় ফেলো, দেখবে যে কার্ডের সময় তোমার অন্য ফ্রেন্ডরা কোশ্চেন গুছাইতে অনেকে কার্ডেও ভালোভাবে পড়ে না, অনেকে টার্মে ভালো করে পড়ে, অনেকে টার্মেও ভালো করে পড়ে না, প্রফের আগে 1-2 মাস পরে পাস করে। তো যে যত তাড়াতাড়ি কোশ্চেন গোছাবে, যে যত ভালো করে গোছাবে, তার প্রিপারেশনটা স্বাভাবিকভাবে ভালো হবে। যে আইটেমের সময় গোছাইছে, যে টার্মের সময়, সে অবশ্যই যে আইটেমে গোছাইছে সে অবশ্যই তার কোশ্চেনটা একটু হলেও বেশি গোছানো হবে। কাজে কোশ্চেন যেহেতু গদ বাঁধা, এই 10 বছর ধরে 15 বছর ধরে সেম কোশ্চেনই আসে, বুদ্ধিমানের কাজ তো আগেই আইটেমের সময় তো একটু ক্লিয়ার করে রাখা। তাবাসসুম। আহ সুমাইয়া বিনতে সুফিয়ান বলছে যে ভাইয়া ভাইবার সময় যে ভয় লাগে, ভয় কাটানোর উপায়ের জন্য কি করা যায়? ভাইয়া আমাকে কি শোনা যাচ্ছে? ভয় লাগে, এই যে নার্ভ ঠান্ডা রাখতে বেশ ভয় লাগে, যেটা হবে। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? আমাকে শোনা জি যাচ্ছে কিনা ভাইয়া তাবাসসুম? বলেন। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। তো আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে ভাইবার সময় ভয় লাগে তখন কি করবে? তো ভাইবার ক্ষেত্রে সবারই ভয় লাগে। আমার নিজেরও ভয় লাগে। তো আমি যেটার ক্ষেত্রে এটা মানে মাথার মধ্যে সেট করি, ওই যে বললাম আমি যা জানি তার মধ্যে থেকেই আমাকে জিজ্ঞেস করবে এবং কনফিডেন্ট থাকতে হবে। এবং আ কোনো ধরো একটু টাইম নিবা। কিছু অ্যাটিটিউড আছে যেগুলো আসলে প্রেশার কমায়। সেটা হচ্ছে টিচার যখন প্রশ্ন করে তুমি টিচারে আই কনট্যাক্ট করার চেষ্টা করবা। হুম, রুড ভাবে না, আই কনট্যাক্ট করে অ্যান্সার গুলা দিবা। আমাদের ম্যাডাম ছিল সেহেলি জান্নাত সুলতানা, উনি ম্যাডাম খুবই রাগ করতেন যদি কেউ আই কনট্যাক্ট না করে অ্যান্সার করতো। আই কনট্যাক্ট কেউ কেউ খুব ভালোভাবে দেখে। তো এইটা তোমার প্রেশারটা একটু কমায়। তুমি যখন স্যারের দিকে তাকাচ্ছ তখন দেখবা যে তোমার স্যার একটা মোলায়েম, অবশ্যই ভাইবা অবশ্যই মোলায়েম হাসি দিয়েই নেয়। তো তখন মানে অনেক বেশি নার্ভ কাজ করলেও তখন স্যার ম্যাডাম দিয়ে তাকাইলে ও আচ্ছা স্যার এত ফ্রেন্ডলি আছে, অ্যান্সার গুলা বলি একটু একটু করে বলি। আরেকটা হচ্ছে তুমি একটু স্যার যখন প্রশ্ন করবে একটু টাইম নাও। একটু টাইম নিয়ে অ্যান্সার দাও। তোমার তাড়াতাড়ি করে যে অ্যান্সার দিতে হবে এমন না। তুমি স্যার যদি সহজ প্রশ্ন করে তুমি একটু চিন্তা করো এটা কি কঠিন অ্যান্সার হইতে পারে কিনা। তুমি একটু চিন্তা করো, একটু টাইম নাও। অনেকেই আছে ধরো একটা প্রশ্ন করছে, সাথে সাথে অ্যান্সার দিতে যায় ভুল করে। তোমার দরকার নাই তো, এটা তো সেই হচ্ছে না, স্পেলিং বি হচ্ছে না যে আগে বেল চাপবে সে আগে, সেরকম তো না। তোমাকে প্রশ্ন করছে, তোমার ভাইবা তুমি একাই দিচ্ছ আর তোমার প্রতিযোগী কেউ নাই। তুমি একটু টাইম নাও। হ্যাঁ, একটু যখন টাইম নাও ভাইবার লিঙ্কটাও বাড়ে, তখন ওই যে বললাম না, ওই যে লিড দেওয়ার একটা সুযোগ তৈরি হয়, যে স্যারকে ম্যাডামকে একটা লিড দেওয়ার সুযোগ তৈরি হয়। তো সেই ক্ষেত্রে তোমার এই কাজগুলো করলে আর একটু মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবা, যাওয়ার আগে বেশি করে পানি খেয়ে যাবা, অবশ্যই সকালে খেয়ে যাবা, রাতে ঘুমাবা, তাইলে দেখবা যে মোটামুটি একটু টেনশন ফ্রি থাকা যায়। তাবাসসুম। ভাইয়া সায়েদ মাহমুদ কোশ্চেন করছে যে এতগুলা বোনস আর বোনসের মাসেল অ্যাটাচমেন্ট এগুলা কিভাবে মনে রাখবে? সব জানার দরকার নাই তো। সব মনে হয় আমার এখনো তো, আমি যেমন একটা অ্যানাটমিতে অনার্স পাইছি, ধরো আমি সোলের 4টা লেয়ার মাসেল আছে না, আমি পড়ছি ঠিক আছে, কিন্তু পরীক্ষার আগে জি। আমি আমি যখন প্রিপারেশন নিতে যাচ্ছিলাম তখন আমার মনে হলো যে আমি তো সোলের 4টা লেয়ারে, মানে পরীক্ষার হলে বসে আমার মনে হলো আমি তো পারি না। আল্লাহ, এটা যদি জিজ্ঞেস করে তাহলে তো আমি ভালো রেজাল্ট পাবো, আমি পাসই করবো না হয়তো। আমার এরকম একটা ফেয়ার কাজ করতেছিল। তো তখন সেলিম ম্যামের একটা কথা আমার সবসময় মনে থাকে, মহসিন স্যারের কথাও মনে থাকে। মহসিন স্যার আমাদের কাছে, তোমরা হয়তো শুনবা যারা ময়মনসিংহ মেডিকেলে আছো, মানে জি। পড়াশোনাটার যে আমি যে অ্যানাটমির প্রতি ভালোবাসা স্যারকে দেখি শেখা আর কি। আবুল হোসেন বলে স্যার যখন জিজ্ঞেস করতে এভাবে করে হাত ধরে ধরে সব নার্ভ সাপ্লাই মাসল বলে যেত, তখন একটা জিনিস আমি শিখছি, যে সাইদ মাহমুদ যে প্রশ্নটা করেছো সেটা হচ্ছে তোমাকে জানতে হবে হচ্ছে বড় মাসেল গুলা, মেইন জিনিসগুলা জানতে হবে। হুম, অনেক ছোট ছোট মাসেল থাকে বডিতে। মাসেলের ওই যে ধরো তোমাকে যদি আমি লাম্ব্রিকয়েড, তারপরে এই যে ডরসাস ইন্টারোশিয়াe, পামার ইন্টারোশিয়াe, এগুলো অ্যাটাচমেন্ট সব জিজ্ঞেস করতে যাই, এটা ধরো যারা প্রফেসর, অ্যানাটমির প্রফেসর বা ধরো আরো অনেক বড় পিএইচডি ধারী, তারাও কিন্তু ঠিকমতো বলতে পারবে না, স্বাভাবিক এটা। কিন্তু তোমাকে যখন জিজ্ঞেস করবে বাইসেপস ব্রাকেট মাসেল অ্যাটাচমেন্ট, এটা না পারা ক্রাইম। কিছু জিনিস না পারাটা ক্রাইম, এটা খুব ভালো করে মাথায় রাখবা। যেমন তোমার সব এত বোনস, আসলেই অনেক বোনস, কিন্তু সব বোনস তোমার পড়ার দরকার নাই তো। যেই কয়েকটা বোনস থাকে সেইগুলার বড় বড় মাসেল গুলো অ্যাটাচমেন্ট গুলা পড়ো। এগুলা দেখবা যে যেগুলো তসপিতে বেঁধে দেয়, হ্যাঁ, যেগুলো বড় বড় দেখতেই বোঝা যায়, যেমন গ্লুটিয়াস ম্যাক্সিমাস, হ্যাঁ, তারপরে এই যে
মাসেল গুলা, এই যে তারপরে আগে তুমি বড় কোশ্চেন গুলা পড়ো, এগুলো যদি পারো তারপরে না হয় তুমি অনেক ব্রিলিয়ান্ট, তোমার ভালো লাগতেছে, জানতে ইচ্ছে করতেছে যে এত সুন্দর করে কিভাবে থাকে, কোনটা আমার ইন্টারেস্ট কিভাবে থাকে, এভাবে আমি এত সুন্দর কিভাবে লিখি, তখন না হয় তুমি পড়লাম। তবে আগে অবশ্যই যেটা গ্রস মানে যেটা বড় মাসেল, হ্যাঁ তুমি পেক্টোরালিস মেজরের মাসেল অ্যাটাচমেন্ট পারো না, ওইদিকে তুমি ছোট একটা পেক্টোরালিস কি বলে লাম্ব্রিকয়েডস অ্যাটাচমেন্ট জানা বসে আসো, তোমার কোনো লাভ নাই। তোমাকে পরীক্ষা আসবে পেক্টোরালিস মেজর মানে যেই মাসেল গুলো আসে পরীক্ষায়, যেই মাসেল গুলো রিটেনেও আসে দেখবা, এবং যেগুলা ওই অস্পিতে ফ্রিকুয়েন্টলি বেঁধে দেয়, এবং যেগুলা তুমি মানে লিম তো দেয়, ডিসেকশনারি লিম দেয়, মানে হাত পা দেয়, তো ওগুলোর মধ্যে যে মাসেল গুলাকে দেখা যায়, বাঁধা যায়, হ্যাঁ তুমি যেগুলা থেকে বিস্তারিত একটাকে উল্টে আরেকটা দেখাইতে পারবা, সেই মাসেল গুলো তুমি অ্যাটাচমেন্ট করবা। কারণ তোমার ভাইবাটা ওইভাবেই হয়, সফট পার্টের ভাইবা তো, দেখবা সফট পার্টের ভাইবা যে সামনে থাকে, তো ওইখানে দেখবা যে যে মাসেল দেখা যাচ্ছে বলে যে এই মাসেলটা কই ইনসার্শন অরিজিন হয়, ওইটা না পারাটা ক্রাইম। এখন যেটা দেখা যায় না সেখান থেকে স্যার ম্যাডামদেরও ইন্টারেস্ট নাই, সেগুলো আসলে ধরাও হয় না, কাজেই এত মাসেল দিয়ে ভয় পাওয়ার কিছু নাই। দেখবা যে এই মাসেল হাতে গোনা হয়তো বা সুপ্লেক্সে 10 থেকে 12টা হবে বড় বড় মাসেল, বা যেগুলো আসে হ্যাঁ অনেক গুরুত্বপূর্ণ, যেমন প্রোনেটো টেরিস, এই মাসেলগুলো ছোট ছোট হইলেও কিছু আছে গুরুত্বপূর্ণ, সেগুলো একটু পড়বা, তাইলে ইনশাল্লাহ অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ তাবাসসুম। আম ভাইয়া সালেহ মাহমুদ কোশ্চেন করছে যে অ্যানাটমিক কনসেপ্ট ক্লিয়ার জন্য কোন ইউটিউব চ্যানেল ফলো করতে পারি? আমিও অনেক ইউটিউব চ্যানেল ফলো করতাম। হ্যাঁ, আমি অলরেডি একটা ম্যাডামের নামও বলছি, চন্দনা সরকার। আর এটাতে টপিক সার্চ দিয়ে ভিরেন কারি, আমি হার্ড পার্টের জন্য ভিরেন কারি, আর ইন্ডিয়ান উনি, আর ইন্ডিয়ান গুলো একটু সহজ হয়, মানে একটু ইংলিশ গুলা একটু মানে আমাদের যে সাবকন্টিনেন্টাল ইংলিশ সেরকম বলে আর কি, আর বাকিরা ইংলিশটা মানে ইংলিশ নেটিভদের মতো বলে, ওইটা একটু ধরতে একটু টাইম লাগে যারা যদি স্পিকার না হও। তো সেই ক্ষেত্রে তো আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে আমি ইউটিউবে লিখতাম যে এইটার অ্যানাটমি, যেমন আমি হিউমেরাস অ্যানাটমি লিখতাম, অনেক ভিডিও আসতো, আমি পর পর করে 3-4টা ভিডিও দেখতাম। তাইতে কি হতো, অনেকে একটা ভিডিওই দেখে, আমি 3-4টা ভিডিওতে আমি হাইলাইট করার চেষ্টা করতাম যে আসলে কমন কোন ফিচার গুলো সবাই বলার চেষ্টা করতেছে, এবং বারে বারে শোনা, একই জিনিস বারে বারে শোনা, এই যে বললাম না রিপিটেশন ইজ দ্য সিক্রেট অফ লার্নিং, তখন কিন্তু অনেক ভালো কাজ করে। হ্যাঁ, একেকটার ক্ষেত্রে আমি একেকটা, যেমন স্নেলের ক্ষেত্রে শানোয়াল স্যারের একটা চ্যানেল আছে, তারপর অসমোসিস, তারপরে অ্যানাটমি জোন, আমি ব্লাড ভেসেলের ক্ষেত্রে অ্যানাটমি জোনের ওদের অ্যাপও আছে, এগুলো আমি খুব ফলো করতাম। তোমরা এই 3D যে মডেল গুলো আছে এগুলো দেখে মাসেল অ্যাটাচমেন্ট গুলো মনে রাখার চেষ্টা করবে, এবং বারে বারে রিপিট করবা। হ্যাঁ, আসলে অ্যাটাচমেন্ট, সেই ডেলটয়েড মাসেল অ্যাটাচমেন্ট কবে করছি, এটা মনে রাখার জন্য এই একটাই কৌশল, তুমি যখন মাসেলটাকে 3D টাকে নিজে মোবাইলে ঘুরে ঘুরে দেখবা, হুম তারপরে তুমি যখন আবার একটু ছবি দেখবা, অথবা তখন তুমি আবার ভিসেরাতে দেখবা, তখন দেখবা যে তোমার এই জিনিসটা আর ভুল হচ্ছে না। ইউটিউবের চ্যানেল অবশ্যই এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে তুমি অনলাইনে যখন এই সোর্স গুলো থেকে পড়াশোনা করবা দেখবে অনেক ভালো লাগে। তাবাসসুম। ভাইয়া রায়হান অভিল বলছে যে ভাইয়া ইউ আর মাই গ্রেট ইন্সপিরেশন ডিউরিং মাই মেডিকেল অ্যাডমিশন টাইম, স্টিল নাও ইউ আর মাই ইন্সপিরেশন। আসলে আচ্ছা আচ্ছা। ভাইয়া আমরা একদিন আপনার ক্লাস করছিলাম, হ্যাঁ ক্লাসটা অনেক ভালো ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো জানি না তুমি আমার স্টুডেন্ট ছিলে। ও আচ্ছা আচ্ছা, সরি মনে নাই। জি আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, নেক্সট কোশ্চেন তাবাসসুম। ভাইয়া, সাবাবা হোসেন প্রভা আর রাবে আক্তার বলছে যে ভাইয়া আমাদের যেহেতু পড়াশোনায় অনেক গ্যাপ, তো এখন থেকে কিভাবে পড়লে গ্যাপটা একটু কভার আপ করতে পারবে? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে তোমার হাতে সময় আছে 2 মাস। এট লিস্ট তোমাকে পাস করতে হবে। অনার্স তো অনার্স না হয় অনেক পরে। হ্যাঁ, এবং আমি একটা জিনিস হচ্ছে কি, এটা সবসময় মাথায় রাখবা যে ধাক্কা খেয়ে শেখার চাইতে ধাক্কা খাওয়ার আগে শেখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা অনেক কিন্তু ট্র্যাক থেকে অনেক দূরে সরে গেছি। আমি নিজেও অনেক দূরে সরে গেছি। কারণ আসলে আমার কোনো আইটেম নাই, কোনো ক্লাস নাই। আমি কিভাবে কতটা আসলে পারা যায়? এই সময় যত বেশি ইম্পর্টেন্ট হচ্ছে নিজেকে ট্র্যাকে রাখার যত পরিকল্পনা। একটা নির্দিষ্ট সময় প্রতিদিন নির্দিষ্ট টাইমে পড়ার চেষ্টা করবা। একটা নির্দিষ্ট প্ল্যান বানাবা। যেমন আমি আমার ক্ষেত্রে প্রতিদিন সন্ধ্যায় একটানা আগে অ্যানাটমি পড়ে, তারপর ফিজিওলজি পড়ে, তারপর বায়োকেমিস্ট্রি, এটা করতে পারো। আমি করতাম কি, প্রত্যেকটা সাবজেক্টে কিছু না কিছু অংশ রাখতাম। তাইলে কি হইতো যে আমার মোটামুটি একটা একঘেয়েমি কাজ করতো না, এবং প্রত্যেকটা জিনিসেরই একটা আনন্দ ফিল করতাম। এবং আমি আরেকটা তোমাদেরকে একটা টিপস বলতে চাই, সেটা হচ্ছে ধরো কোন একটা জিনিস আমার মনে আসছে, যে এই জিনিসটা আমার একটু ভাষা ভাষা মনে পড়তেছে, যেমন ধরো আমি সাপোজ বলি যে বাইসেপস ব্রাকের অরিজিনটা একটু কেমন যেন লাগছে, শর্ট হেডটা কই আসে, কোরাকয়েড প্রসেস থেকে কোথা থেকে যেন আসে, আমি সাথে সাথে দেখে ফেলতাম, আমি এক মুহূর্ত দেরি করতাম না। এটা আমি একটা টিপস বললাম। এটা যখনই ধরো তুমি ফিজিওলজি পড়তে যাচ্ছ, অ্যানাটমির একটা হার্টের একটা অংশ
মনে পড়তেছে, তুমি সাথে, সাথে ওইটা জিনিসটা দেখে ফেলবা। তুমি বিশ্বাস করো ওই যে ওই জিনিসটা তুমি পড়লা এটা তুমি জীবনে ভুলবা না। অসম্ভব এটা ভোলা। তো এই ট্রিক্সটা সবাই ফলো করবা। আর এখন যেহেতু সময় কম, তুমি নিজেকে ওই যে বললাম না ফ্রেন্ডরা মিলে গ্রুপে স্টাডি করতে পারো যে আজকে আমরা সারাদিন পড়লাম বা ২ দিন টাইম দিলাম আমরা এই টপিকসটা পড়বো, এই টপিকসটা পড়ে আমরা একটা ফ্রি ডিসকাশন করব। এটা করতে পারো। অথবা তুমি এই যে আমরা জেনেসিস ক্লাস প্রতিদিন অ্যারেঞ্জ করতেছি। এই আঙ্গিকে তুমি ক্লাসটা করলা, সাথে করে তুমি যেই টপিকসটুকু আছে সেইটুকু তুমি পড়ে ফেললা। হ্যাঁ, গাইডের কোশ্চেন গুলো সলভ করলা, একটু লিখলে একটা দুইটা আবার লেখারও প্র্যাকটিস করবা। তাইলে ইনশাআল্লাহ অনেক ভালো প্রস্তুতি হবে। কোনোভাবেই টাইম নষ্ট করা যাবে না। কারণ পরীক্ষা মোটামুটি হবে। পরীক্ষা ছাড়া এটা অটো পাসের যারা চিন্তা করছো অটো পাস হবে না মেডিকেলে, এটা মোটামুটি নিশ্চিত। কোন স্যারই একমত হবে না। হ্যাঁ, অটো পাস হবে না। পরীক্ষা যেহেতু দিতেই হবে এবং নিজের যোগ্যতায় ভালোভাবে পরীক্ষা চান্স পেয়ে মানে মোটামুটি আমাকে নিজের যোগ্যতাই প্রমাণ করতে হবে। তো এখন আমার যেহেতু সময় আছে অল্প করে পড়ি। আমি প্রেশার নিব না। অত বেশি পড়ার দরকার নাই। যতটুকু আমার দরকার পরীক্ষায় আসতেছে ওইটুকু আমি পড়ি, তারপর ভালো লাগলে আমি পড়বো ইনশাআল্লাহ। তাবাসসুম। তো ভাইয়া আমরা যখন ভাইবা টেবিলে মানে কোনো কোশ্চেনের অ্যান্সার করতে পারি না, তখন আমাদেরকে নরমালি বলে যে এটা পারলা না, এটা তো বেসিক, তো এটা না পারলে তো পাস হবে না। তো আমার কথা হচ্ছে যে ভাই আমরা কিভাবে বুঝবো যে কোনটা আসলে আমাদের বেসিক? আসলে খুব আহ, চমৎকার একটা প্রশ্ন করেছো। তো দোকান তো ভাইয়া মনে হচ্ছে দেওয়া হয়ে গেল। একটা সংজ্ঞা দেওয়াটা খুবই কঠিন যে যা পারি না তাই বেসিক। এরকম একটা জি। সংজ্ঞা দিলে মনে হয় না ভুল হবে। তো সেটার ক্ষেত্রে যেটা হচ্ছে একটা লিমিটেড পর্যায় পর্যন্ত যেটা সবাই স্বীকৃতি দেয় যে এতটুকু জানা না জানলেই নয়। হুম, এটা পড়াশোনার ক্ষেত্রেও এটা সেম, যে যতটুকু না জানলেই না। যেমন এটার একেকটার ক্ষেত্রে একেকটা। যেমন এটা হার্ট। হ্যাঁ, এটা যে হার্ট এটা জানাটাই হচ্ছে বেসিক। এইরকম কোশ্চেনটা। যেমন তুমি অনেক এরকম ছোট, ছোট জিনিস আছে। এন্ড আর্টারি। এন্ড আর্টারি যে কি জিনিস এইটুকু জানাটাই বেসিক। তো আর এটার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করে বেন বই পড়ার। আসলে এটা অনেক স্যার ম্যাডামরাই বকা দেয় আসলেই যে এটা পারো না, এটা বেসিক। এটাতে ঘাবড়ানোর কিছু নাই। হ্যাঁ, আমি পারি না। তো এটা স্যার ম্যাডামকেও যদি তার স্যার ম্যাডাম একই বকা দিছে, একই বকা দিয়েই করছে তাকে। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। তুমি তোমার মতো করে যতটুকু না জানলে না তুমি ততটুকু জানো। হ্যাঁ, কখনোই কনফিডেন্স মানে লেস হিসেবে নিজেকে করবা না। তুমি যতটুকু জানো অতটুকুই এনাফ। এভাবে দেখো, একটু কম্পারিজন করবে যে আমার ফ্রেন্ড কতটুকু জানে। এবং সবসময় এটা ভালো, যারা ভালো রেজাল্ট করতে চাও তাদের ক্ষেত্রে সবসময় যেমন ২০০ স্টুডেন্ট আছে, এর মাঝখানে তুমি কেন ধরো ৫ জনকে অনার্স দিবে, তুমি কেন ৫ জনের মধ্যে হবা? এটা নিজেকে একটু দেখবে যে ওরা অতটুকু পারে, আর্টারি সাপ্লাই নার্ভ সাপ্লাই পর্যন্ত পারে। তুমি যদি আর্টারি সাপ্লাই একটা স্পেশাল জিনিস না জানো, তুমি কেন আ অন্যদের থেকে আলাদা হবা? এইটা সবসময় নিজেকে দাঁড় করবা, তখন দেখবা যে নিজেরই একটু ইচ্ছে করছে বেসিক একটু জানার। একটু আসলে কি হয়? ব্যাপারটা আসলে কি? আর এটা বললাম যে এটা আসলেই খুব জীবন ঘনিষ্ঠ। যখন তুমি পড়বা এবং বুঝবা, তখন মনে হবে না যে আমি কঠিন কোনো জিনিস পড়তেছি না। এই যে আমি হাত দিয়ে এটা কথা বলতেছি, কোন মাসল গুলা কাজ করতেছে, কি বোনস আছে এখানে দেখে, দেখে পড়া। তো আশা করি এই জিনিসগুলো ফলো করলে বেসিক ইনশাআল্লাহ আমাদের সবারই অনেক ভালো হবে। তাবাসসুম। দিলরুবা খানম তিথি আর সুরাইয়া মাহমুদ কমেন্ট করেছে যে এমব্রায়োলজিতে অনেক টপিকস, সবকিছু মাথায় থাকে না, কিভাবে পড়লে কোশ্চেনের অ্যান্সার করা যাবে? আচ্ছা। তো ভাইয়া শোনা জেনারেল যাচ্ছে আমার কথা? মাথায় রাখা, যেমন ফার্টিলাইজেশন এর সংজ্ঞা, তারপরে ওভুলেশন এর সংজ্ঞা, হ্যাঁ, তো তুমি কি আমার কথা শোনা যাচ্ছে? তারপর জি ভাইয়া শুনতে পাচ্ছি। জি জি। জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তো আমাকে প্রশ্ন করা হয়েছে এমব্রায়োলজি তো অনেক ভাস্ট। তো এমব্রায়োলজি যেহেতু অনেক ভাস্ট, তো এটার মাঝখানে আমি কিভাবে করে আসলে এটা কি হচ্ছে সেটা হচ্ছে জেনারেল এমব্রায়োলজিতে ওই যে বললাম না, হার্ড পার্টের মধ্যে ওই যে ১০ মার্কস এর মতো বা ৫ মার্কস এর মতো থাকে, অনেক মার্কস থাকে মোটামুটি জেনারেল এবং প্রত্যেকটা ধরো সফট পার্ট থেকে যেকোনো জায়গা থেকে জেনারেল এমব্রায়োলজিতে শিফট করে। এটার ক্ষেত্রে ওই যে ফার্টিলাইজেশন, ওভুলেশন আর এই যে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, এই এই কয়েকটা জিনিস সবাই মোটামুটি জান। সবাই এটা তোমাকে একটা গাইডলাইন এই ডেভেলপমেন্ট করতে পারে। তোমার স্টোমাক হতে আমাকে অথবা ফার্স্ট ডিউডিনাম বা ধরো আম আ লাট আমাকে ধরলো। তো লাট কেটে আমাকে ধরলো। আসলে এটা বললাম, বলো এটা। কি বলবা?
যে লাইনিং এ দিলে হাইকাট এন্ড আদার 3 লেয়ার্স তারপরে সাবমিট করছে, এগুলো সব হচ্ছে লেয়ার অফ লেটার প্রেজেন্টেশন। তুমি যখন এই দুইটা কথা বলবা তখন স্যার বুঝে ফেলবে যে ও আসলেই জানে। তো সিস্টেমিক এমব্রায়োলজি ঘাবড়ানোর কিছু নাই। তুমি শুধু বলবা যে এইটা এর ক্ষেত্রে কোন টার্ম stomach is as from end of তুমি একটা তারপরে এটার রোটেশন হয় এত কিছু লেখার আসলে এক্সট্রিমলি সরি, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। সবাই কি শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আই এম সরি, আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আহ, না ভাইয়া। উম, আবার আমি কানেক্ট করেছি। আসলে মোবাইল ডাটাতেও যে এরকম হতে পারে সেটা আমি ভাবি নাই, এরকম ডিসকানেক্ট। তাবাসসুম, নেক্সট কোশ্চেন। জি। ভাইয়া আমাদেরকে এখানে মানে জুমে কমেন্ট করছে, সেটা হচ্ছে যে অনার্স পাওয়ার জন্য কি কার্ড টার্মে প্লেস করাটা ইম্পর্টেন্ট? আচ্ছা, এটা আসলে কি ওই যে বললাম না যে অনার্স মার্কস যেটা যেটা ডিস্টিংশন মার্ক, এটা ডিপেন্ড করে স্যার ম্যাডামরা তোমাকে কতটুকু চিনে। কারণ হঠাৎ করে ভাইবা দিয়ে ভালো রেজাল্ট করা ইন্টারনাল কে মানে এটা আসলে খুব কঠিন। আসলে অনার্স কাকে কাকে দিবে এটা কিন্তু মোটামুটি আগেই একটা ফিক্স করে রাখে, যারা মনে করো রেগুলার প্রফেসর যেই যে কলেজগুলো থাকে থাকে। হ্যাঁ, রেগুলার যেমন আমাদের কলেজে আগেই মোটামুটি স্যার ম্যাডামরা যাদেরকে চিনতো বা যারা ক্লাসে ভালো করতো, হ্যাঁ অবশ্যই, কারণ ফর্মেটিভ একটা মার্কস থাকে, তোমরা জানো যে 20 মার্কসের মতো থাকে। তো সেইখানে জি। একটা বড় ফ্যাক্টর হচ্ছে আগে কার্ড টার্মের রেজাল্ট। তবে এটা অস্বাভাবিক না যে যে সমস্ত স্টুডেন্ট কখনো কার্ড টার্মে প্লেস করে নাই তারাও কিন্তু অনেক অনার্স পাইছে। হ্যাঁ, আবার এটাও বলা যায় কার্ড টার্মে যারা ভালো করে তাদের দিকে একটা সুনজর থাকে, যখন ওই কারণ যখন ভাইবা হয় তখন ওই ফর্মেটিভ এর মার্কসটা থাকে এবং বিগত মানে বছরগুলাতে বিগত পরীক্ষাগুলোতে তারা কেমন রেজাল্ট করছে এটা কিন্তু দেখে, এবং তখন রেফার করে এক্সটার্নালকে যে এই ছেলেটা কিন্তু ভালো, এই মেয়েটা কিন্তু ভালো। তো তখন সেটা কিন্তু একটা সেইভাবে কোশ্চেন গুলোর প্যাটার্ন কিন্তু সেভাবে হয়। এই জন্য আমি যেটা করতাম সবাইকে বলি আর কি, যে স্যার ম্যাডামদের সাথে খুব ভালো সম্পর্ক রাখবা এবং তাদের কাছে যাবা, তাদের কাছে প্রশ্ন করবা, শিখবা কোন অ্যান্সার গুলা তারা শুনতে চায়। যেমন মহসিন খলিল স্যার আমাদের কলেজে, আমি সবসময় বলি, সেলিনা সুলতানা ম্যাম, সাবিনা ম্যাম, সবাই আর কি মানে এত বেশি হেল্পফুল অ্যানাটমি ডিপার্টমেন্ট। তো স্যার ম্যাডামদের কাছে মানে অ্যানাটমি অনার্স কোনো ফ্যাক্ট না, তখন হচ্ছে মানে তাদের সাথে এত বেশি হৃদ্যতা হয়ে গিয়েছিল, মানে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে তোমার স্যার ম্যাডামদের সাথে অনেক বেশি ভালো সম্পর্ক। যারা এই যে যে প্রশ্নটা করেছে অনার্স পেতে যাও, অবশ্যই তোমার একটা ফেস ভ্যালু, আমরা বলি ভাইবার ক্ষেত্রে ফেস ভ্যালু যেন একটু থাকে। হ্যাঁ, লিস্ট যেন একটা গুড রিমার্কস থাকে সবসময়, যে একদম খুব ভালো খাতির হইতে হবে এমন না, ব্যাপারটা তোমাকে যেন চিনে এবং ভালো স্টুডেন্ট হিসেবে চিনে। এক্ষেত্রে যদি প্লেস করো, যেমন অনেক ক্ষেত্রে এটাতে একটা রিকগনিশন আসে, কিন্তু যদি যারা প্লেস করো নাই তাদের তারা যে অনার্স পাবে না এইটা না, কিন্তু অবশ্যই তারাও ভালো রেজাল্ট করতে পারে। তোমার প্রিপারেশন ভালো হইলে তখন তোমাকে ওই প্রফের রেজাল্টই তোমাকে প্রথম চিনলো যে না এই ছেলেটা অনেক ভালো বা এই মেয়েটা অনেক ভালো। তো এটা অবশ্যই প্লাস পয়েন্ট, কার্ড টার্মে ভালো রেজাল্ট করলে। কিন্তু তার যদি কেউ না পাও তাহলে হতাশ হওয়ার কিছু নাই, তুমি যদি প্রফে ভালো রেজাল্ট করো এক টাঙাই তুমি করে পড়ো। আর সবসময় একটা জিনিস মাথায় রাখবে, রিটেনটা খুব ভালোভাবে তুমি অ্যান্সার করবা, কারণ পরীক্ষার সময় ভাইবা পরীক্ষার সময় কিন্তু ম্যাক্সিমাম টিচার এক্সটার্নালরাও কিন্তু ওই ফর্ম কি বলে রিটেনের খাতা দেখে, যেদিন মনে করো আজকে 16 জনের ভাইবা, 16 জনের খাতা কিন্তু দেখে আসে। তো রিটেনের ভাইবার প্রেজেন্টেশনটা যদি তোমার ভালো হয়, ভাইবার কোশ্চেন গুলাও কিন্তু তোমার সেই আঙ্গিকেই করবে। হ্যাঁ, আর যদি হয় নাহলে যদি রিটেনের কোশ্চেন ভালো না, রিটেনের অ্যান্সার যদি ভালো না হয়, তখন দেখবে যে তোমাকে ওই এক দুইটা কোশ্চেন সহজ অ্যান্সার দিয়ে তোমাকে ছেড়ে দিচ্ছে। এভাবে তুমি ফলো করবা। তাবাসসুম। জি ভাইয়া। ভাইয়া, আমাদের এই প্র্যাকটিক্যালটা পুরাটা কিন্তু ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি থেকে সম্পূর্ণ আলাদা। আমাদের এই অ্যানাটমিতে প্র্যাকটিক্যালের সময় আমাদেরকে যেন রেডিওলজি, ডিসেকশন এসব এক্সট্রা জিনিস পড়া লাগে আর কি। তো আমরা কিভাবে পড়লে প্র্যাকটিক্যালও ভালো মার্কস তুলতে পারবো? হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভাইয়া প্রশ্ন, আপনার সেটা হচ্ছে ক্যামেরা। জি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছো তাবাসসুম। সেটা হচ্ছে আমি যেটা বলি যে প্র্যাকটিক্যাল অনেক বেশি ভাইটাল সবগুলো সাবজেক্টের ক্ষেত্রে যারা ভালো রেজাল্ট করতে চাও। যেমন ধরো
অনেক ক্ষেত্রে রিটেনের মার্কস গুলা যেমন ধরো 85% মার্কস কিন্তু দেয় না, আসে না আসলে। রিটেনের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে বা অনেক ভালো লিখলে বা যেটাই হোক অনেকে দেয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ক্রিটিক্যাল একটা পয়েন্ট থাকে, 82%, 81% এরকম হয়ে যায়। আবার তোমার যদি অসপির মার্কসটা খুবই ইজি তোলা। হ্যাঁ, তুমি এটার ক্ষেত্রে যেমন ধরো আমার এখনো মনে আছে স্মুথ মাসেল যখন বলি, স্মুথ মাসেল তখন ওই যে স্পিন্ডল শেপ, ইলংগেটেড ওভাল নিউক্লিয়াই, মানে স্পিন্ডল শেপ, তারপর হচ্ছে স্ট্রাইশন অ্যাবসেন্ট, এইভাবে করে তুমি যখন পয়েন্ট টু পয়েন্ট লিখবা অসপিতে ভালো মার্কস পাওয়াটা খুব বেশি সহজ, এবং এই মার্কসটা অনেক বেশি ভাইটাল ভালো রেজাল্টের ক্ষেত্রে। হ্যাঁ, রেডিওলজির ক্ষেত্রে ওই যে ওই জিনিসগুলোর ক্ষেত্রেও এই অস্পির মার্কসটা তুমি যখন ধরো এই যে 30 মার্কসের মধ্যে 829, তুমি অনেক নাম্বার আগে গেলা। কারণ দেখা গেছে যে অ্যানালাইসিস করে যে 90% হচ্ছে প্র্যাকটিক্যালে থাকে, আর যদি ভাইভাতে কিছু কমেও যায়, কারণ ভাইভাতে টিচাররা আসলে 85% মার্কস দিতে চায় না, অনেক কষ্টে 85%, কারণ মানে 100-তে 50 ইয়ে হলে 42-43 এত মার্কস দেয় না, 30 এরকম দেয়, অথবা 60-70 জি। এরকম মার্কস দেয়, 85 কিন্তু পার্সেন্ট দিতে চায় না। তো সেই ক্ষেত্রে তোমার যদি অসপিতে অনেক ভালো মার্কস থাকে, তো সেই ক্ষেত্রে তোমার যদি ভাইভাটা বা রিটেনটা একটু কোনোটা খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে এটা অনেক বড় ব্যাকআপ থাকে। হ্যাঁ, এটা রেডিওলজির ক্ষেত্রে প্রযোজ্য, এটা সবগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। এটা সবসময় মাথায় রাখবা যে এই যে প্র্যাকটিক্যাল, এটা অনেক আলাদা কিন্তু। বিশেষ করে এই যে লাকি স্লাইড, এটা কিন্তু কোথাও নাই। তারপরে এই যে রানিং স্লাইড, এগুলা সবসময় যেটা মাথায় রাখবা যে ছবিগুলা দেখবা, আর পাশে করে এগুলা নোট করে ফেলবা। এই কোন কোন পয়েন্ট লিখবা, কারণ অনেকে আছে অনেক পয়েন্ট লিখে রাখে। যেমন এই যে আমি স্মুথ মাসেলের 3টা বললাম, এরকম কাইডে মানে যেই কথাগুলো বললে ওইটাকে চেনা যায়, সেই মেইন কথাগুলা লিখবা। যেমন তুমি যদি বলো যে এটার একটা ফাইবার আছে, কোলাজেন আছে, হ্যান-ত্যান আছে, অনেক কথা বললা, কিন্তু এটা ডিমার্কেট হলো না, অন্য 4টা ভিসারা 4টা হিস্টোলজি স্লাইড থেকে এটা আলাদা হইলো না। তাইলে মানে পয়েন্ট গুলো এমন হইতে হবে, এগুলো অবশ্যই গুছায় ফেলবে তোমাদের কলেজে, যে যে কলেজে আসো অবশ্যই স্যার ম্যাডামরা বলে দেয় যে এই পয়েন্ট গুলো টাচ করতে হবে। কম সময় কিন্তু বেল দিয়ে দেয়, এবং এই মার্কস গুলো অনেক বড়, হুম, অনেক বেশি ভাইটাল। তুমি কোশ্চেন গুলো অসপিতে তুমি যদি সব সুন্দর করে গোছায় ফেলো, আর লাকি স্লাইডে যেটা হয়, ছবিটা আঁকা খুব সুন্দরভাবে শিখবা। হ্যাঁ, ডিফিউজ, আমি একটা বইয়ের নাম বলছি একটু আগে, যে ডিফিউজ এর ছবিগুলো খুব সুন্দর, এবং নিচে খুব কঠিন না, খুব সহজ করে এইটা কিরকম, এটা কেন, এইভাবে করে বলা, ওই ছবিগুলো একটু দেখলা। এবং স্লাইড কিন্তু ফিক্স। হ্যাঁ, যেমন ধরো এই যে 3টা কার্ড হিস্টোলজি, এই 8-10টা, 10 অ্যাবডোমেনে বা সেকেন্ড কার্ডে অনেক বেশি স্লাইড ওইখান থেকে, কিন্তু মোটামুটি ওইখান থেকে 2-3টাই থাকে। তো এই স্লাইড গুলা সবগুলো নোট করে ফেললা, এবং এগুলো আঁকা শিখে ফেললে, এবং চিত্রটা, অনেকেই আছে এত পৃষ্ঠা ভরে চিত্র আঁকে, অত পৃষ্ঠা ভরে চিত্র আঁকতে যাবা না। ছোট্ট একটা মাঝারি সাইজের একটা বক্স করবা, ওইটার মধ্যে 2টা কালার ইউজ করবা। ওই যে তোমরা অলরেডি জানো হিস্টোলজি, ওই 2টা কালারের বাইরে নরমাল ইউজ করতে যাবা না। হ্যাঁ, স্পেশাল স্টেন থাকলে সেটা আলাদা, ওগুলো আঁকবা। এবং স্যার ম্যাডাম বলে দেয় যে আইডেন্টিফিকেশন মার্কস কিন্তু আলাদা করা থাকে। আইডেন্টিফিকেশন, যে মানে লাকি স্লাইডের ক্ষেত্রে যেটা বলতেছি, আইডেন্টিফিকেশন, তারপর হিস্টোলজিক্যাল পয়েন্ট, তারপরে ফিগার, সব মার্কস কিন্তু ভাগ করা, তারপর শর্ট হিস্টোলজিক্যাল ডেসক্রিপশন। হ্যাঁ, এই পয়েন্ট তুমি যদি টাচ করে যাও, তোমার মার্কস হবে অঙ্কের মতো। তো আলাদা করে দেখার কিছু নাই। এই প্র্যাকটিক্যাল আর ডিসেকশন, যেটা ডিসেকশন হচ্ছে খুবই সোজা। তোমরা যারা মানে অনেক বেশি লিম্ব প্র্যাকটিস করো, মাসেল দেখায় আরেকজনকে ডেমো দাও, তাদের ক্ষেত্রে বডি ডিসেকশনটা অন্যতম একটা সোজা জিনিস। কারণ তোমাকে জিজ্ঞেস করবে, ধরো একটা মাসেল দেখায় বললো যে এটার বাউন্ডারি, বা এই যে এই ট্রায়াঙ্গেলটা, ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিটা বলো। হ্যাঁ, তারপরে এটা মাসেল অ্যাটাচমেন্টটা বলো। এগুলা সেই সেম রিটেনের কোশ্চেন হয়েছে, যেগুলো বললাম না, ওই যে দেখা যায় অনেক মাসেল, যে কি যেন প্রশ্ন করলা যে অনেক মাসেল, তখন ওইগুলাই তোমার ডিসেকশনে কাজে লাগবে। এই মার্কসটা অনেক বেশি আসলে কি, একটা গোপন কথা বলতে গেলে কি, মার্কস গুলা স্যার ম্যাডামরা কিন্তু সব কম্বিনেশন করে, কম্বো বানায়, তারপর কিন্তু মার্কস দেয়। তখন দেখবে যে তোমার ভাইবাটা ভালো হয়েছে, ডিসেকশন কিন্তু সেই স্যার ম্যাডামরাই নাই, দুইজনে, একজন এক্সটার্নালি সাধারণত নেয়, সাথে ম্যাডাম থাকে, আরেকজন লেকচারার অথবা অন্য কেউ থাকে, ওনারাই নেয়। তো যখন থেকে এটা ভালো হয়েছে, তোমার ডিসেকশনে 30-এ এমনি 25 দিয়ে দেয়। তো ভাইবাটাই ফ্যাক্ট। হ্যাঁ, এটা আবার রেডিওলজি আবার ওগুলার ক্ষেত্রে, কারণ এই প্র্যাকটিক্যাল অংশটাই অনেক বেশি, ওই যে বললাম যে রিটেন বা ভাইবা যদি কোনো একটা খারাপ হয়েছে, এগুলো অনেক বেশি হেল্প করে। তাবাসসুম। জি, ধন্যবাদ ভাইয়া। ভাইয়া আরেকজন কমেন্ট করছে, উম, জাবিন তাসনিম অরিন বলতেছে যে ভাইয়া অনলাইনে অ্যানাটমিক ক্লাস হচ্ছে, সেই ক্ষেত্রে কিভাবে পড়বো, স্পেশালি বড় বড় ভিসেরা গুলা। আচ্ছা, অনলাইনে ক্লাস হচ্ছে, এখন তো আমাদের ভিসা দেখার সুযোগ নাই, এটা খুব একটা অবস্টাকল আমাদের জন্য। কিন্তু আমরা চেষ্টা করব যাতে 3D দেখে, অথবা দেখবা যে ইউটিউবে অনলাইন সোর্সেও প্রচুর ভিসারা ওরিয়েন্ট করে, যেমন ভিসারা দেখে আমাদের অনেকেই অনলাইন, বাংলাদেশে অনেকে, চন্দনা সরকার ম্যাডামও চেষ্টা করেন যে একটা মডেল ভিসারা যদি না জোগাড় করতে পারেন, উনি একটা মডেল মডেল। জোগাড় করে, সেটা থেকে পড়ে। এইগুলা দেখে একটু পড়বা, কারণ আমি বললাম না এই যে অ্যানাটমি বেশিরভাগ স্টুডেন্টের কাছে একটা মানে অনেক বাক বৈদক্ত, অনেক কঠিন একটা জিনিস। তো এইটা
একটা ফেয়ার তৈরি হয়, অ্যানাটমির নাম শুনলে একটা ভয় তৈরি হয়। হ্যাঁ, এইটার জন্য তোমাকে এই যে, কারণ তুমি যখন দেখবা যে এটা হার্ট, এটা সামনে, এটা স্টার্নোকোস্টাল সারফেস, এটা বেস অফ দ্য হার্ট এখানে বসানো আছে, তুমি যখন দেখে পড়বা, তখন তোমার এটা কোনোদিনই এটা ভুল হবে না। এটা তুমি যখন দেখে পড়বা, ভিসারা ধরে পড়বা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন তো আমাদের এই প্যান্ডেমিকের কারণে আমার তো ভিসারা দেখার আমার সুযোগ নাই। তো সো তুমি অনলাইন সোর্স গুলোকে ব্যবহার করতে হবে, অথবা নিজের একটা কল্পনা শক্তিকে ব্যবহার করতে হবে, এভাবে করেই করতে হবে। অবশ্যই খালি মুখস্থ করতে যাবা না। কখনো খালি তাইলে দেখবা যে তুমি যেটা পারো সেটাও তোমার প্যাচ লেগে যাচ্ছে। হ্যাঁ, না বুঝে কখনো মুখস্থ করবে না, আগে বোঝার চেষ্টা করবা। বোঝার এবং চেষ্টা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে জ্ঞান দান করবেন। কাজেই এই ভিসেরা মডেল অথবা যেটাই পর অনলাইনে দেখবা যে অনেকেরই ব্রেইন দেখায় দেখায় যে সারফেস বর্ডার দেখাচ্ছে, তারপরে জাইরাস দেখাচ্ছে, এভাবে করে ওই ভিডিওগুলো তুমি দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। তাবাসসুম। জি ভাইয়া। ভাইয়া কার্ড ওয়াইজ আমরা রিভাইজ কিভাবে করব, মানে কোন কার্ডটাকে বেশি প্রায়োরিটি দিব, কোন কার্ডটাকে একটু কম, মানে বলতে গেলে সবগুলা কার্ডই ইম্পর্টেন্ট, তারপর একটা সবগুলো, প্রায়োরিটি লিস্ট অনুসারে যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তোমাকে মাথায় রাখতে হবে, এই যে বললাম না মার্কস ডিস্ট্রিবিউশন, তোমরা একটু বসবা, একটু নিজেরা একটু হিসাব করবা। সেটা দেখবা যে তোমরা গ্রুপ এ তে কি কি থাকে, গ্রুপ বি তে পেপার দুইটা থাকে অ্যানাটমিতে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার। তো সেকেন্ড পেপার আমি যদি আগে বলি, সেকেন্ড পেপারে গ্রুপ এ তে থাকে হচ্ছে থোরাক্স আর সুপ্লেক্স, না সরি, মানে গ্রুপ এ তে থাকে হচ্ছে ইনফ্লেক্স আর অ্যাবডোমেন। হ্যাঁ, তো ইনফ্লেক্স আর অ্যাবডোমেন সেই গদ বাঁধা প্রশ্ন, আর থোরাক্স আর সুপ্লেক্স তুমি যদি হিসাব করো, রিটেনের ক্ষেত্রে কোশ্চেন হচ্ছে ফিক্স। হুম। আর যদি ভাইবার ক্ষেত্রে বলি, তাইলে মোটামুটি আমি যদি বলি অ্যাবডোমেন থেকে দুইটা ভিসারা থাকে, অ্যাবডোমেনটা খুব ভালো করে পড়তে হয়, কারণ ভাইবাটা মোটামুটি শুরু হয় অ্যাবডোমেন দিয়ে। কারণ ধরো একসাথে হার্ট আছে, লাংস আছে, আর স্টোমাক আছে। কারণ সব স্যার ম্যাডামরা এটা মনে করে যে আর কিছু না পারুক, ওরা হার্ট লাং পড়ে আসছে, এইটা নিয়ে পেঁচানোর কিছু নাই, কিন্তু না পারলে তখন আবার ধরে। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, অ্যাবডোমেনের থেকে দুইটা ভিসারা থাকে এবং এটা দিয়ে ভাইবাটা শুরু হয়। তখন তোমার অ্যাবডোমেনটা খুব ভালো করে পড়তে হয়। আর হ্যাঁ, ব্রেইনের ক্ষেত্রেও মানে ব্রেইনে তো ভিসারাই মাত্র একটা বা তিনটা ভিসারা, ডুরা ম্যাটার আর ব্রেইন, মানে আর ওই সেরেবেলাম ওইটার সাথে একটা থাকে, আর স্পাইনাল কর্ড। এই তো, এই ভিসারা গুলাই মোটামুটি তুমি যদি একটু করে পড়ো তাইলেই মোটামুটি হয়ে যায়। আর কার্ড হিসেবে করলে কোনো কার্ডই, তুমি যেটা বললা যে কোনো কার্ডই আসলে কম গুরুত্বপূর্ণ না। রিটেনের ক্ষেত্রে মোটামুটি সবগুলা থেকে কোশ্চেন আসে, বোর্ড কোশ্চেন, রিটেনের ক্ষেত্রে বোর্ড কোশ্চেন। আর এটা টিচার টু টিচার ভ্যারি করে, যেমন এক একজন টিচার এক একটা পছন্দ করে। যেমন এটা কলেজ টু কলেজ, এক এক টিচার এক একটা, দেখবে যে সবার আগে বলে যে কমন কার্ডের মধ্যে আছে, তাও সে এই ভিসারাটা বলে যে এই ভিসারাটা ধর। তো সেটা ভ্যারি করে, কিন্তু মোটামুটি যদি আমি বলতে চাই, তাইলে ভিসারা গুলো অ্যাবডোমেন থেকে যেহেতু দুইটা ভিসারা থাকে, একটা হচ্ছে ওই মানে অ্যাবডোমেন প্রপার থেকে থাকে, যেটা ওই হেপাটোবিলিয়ার, এবং ওই যে জিআইটি থেকে আরেকটা ইউরোজেনিটাল সিস্টেম এবং জেনিটাল সিস্টেম, এখান থেকে একটা, দুইটা ভিসারা থাকে আর কি। আর জি। হার্টের থেকে মানে থোরাক্স থেকে একটা ভিসারা থাকে। এভাবে ব্রেইন থেকে একটা ভিসারা থাকে, আর বাকি ওইভাবে করে দুইটা করে থাকে প্রত্যেক কার্ড। কোনো কার্ডই আসলে ছোট করে দেখার না, পাঁচটা যেহেতু থাকে, 5 12 60, প্রত্যেকটাতেই 12 মার্কস। তো প্রত্যেকটা কার্ডই যেহেতু কভার করতেছে, সমান গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তুমি অনেক ভালো অ্যাবডোমেনের ওইটা পড়ছো, আবার তুমি ওইদিকে তুমি স্পাইনাল কর্ডের অ্যানাটমিক্যাল পজিশন বলতে পারতেছো না, কর্ডা ইকুইনা উপর দিকে দিয়ে বসে আছো। তো তো সেখানে তো তোমার ওইখানে তো 12 মার্কস তো তুমি ভালো পাবা না, এটাই স্বাভাবিক। তা কাজেই ভিসারা কিন্তু খুব বেশি না, আমি যে দেখো হাতে গুনে গুনে ভিসারা বললাম। আর যারা ওই যে নতুন মেডিকেল গুলো বা সব মেডিকেল কলেজ গুলোতে কিন্তু সব ভিসারা থাকে না। তো ভিসারা তোমার কলেজে কোনটা আছে তুমি জানো, হুম। অন্য কলেজ থেকে ধার করে কিন্তু ভিসারা আনবে না, এবং তোমার কলেজের ভিসারাই তুমি পড়বা। হুম। এবং প্রত্যেকটা ভিসারা ভিসারা ধরে ধরে তারপরে তুমি প্রিপারেশন নিবা, তাইলেই দেখবা যে কোন সবগুলা কার্ডই তোমার মোটামুটি পড়া হয়েছে। তাবাসসুম। ভাইয়া এই কোশ্চেনটা আমার ফেভারিট, সেটা হচ্ছে যে পাস আর অনার্স, এই দুইটা ওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক বড় একটা পার্থক্য আছে। তো আমি জানতে চাচ্ছি যে কোন কোন টেকনিক গুলো এই পার্থক্যটা তৈরি করে দিছে। হ্যাঁ, তোমাকে আগে আগে ডিসিশন নিতে হবে যে তুমি আসলে কি চাও, নিজে চাওয়াটা এটাই। কারণ আমি তোমাকে একটু আগে একটা প্রশ্ন করলাম যে ভালো রেজাল্ট মোটামুটি সবাই করতে চায়, মোটামুটি সবাই করতে চায়। কারণ জি। পরিশ্রমটা সবাই করতে চায় না। হ্যাঁ, পরিশ্রম করতে বলো তখন তুমি, এই যে একটু আগে বললাম, তোমার অন্য 200 স্টুডেন্টের মাঝখানে বা অন্য স্টুডেন্ট গুলোর মধ্যে পার্থক্যটা তুমি যদি নিজে করতে পারো, তুমি যদি 1 ঘন্টা বেশি পড়ো, 1 ঘন্টা একটা অবজেক্টিভ বেশি জানো, আমি তোমাকে হলফ করে বলতে পারি তোমার রেজাল্টটা ওই 1% হলেও ভালো হবে। কাজেই এই যে 60% টু 85%, এই যাত্রাটা কিছু ক্ষেত্রে স্ট্র্যাটেজি ফলো করলে খুব বেশি কঠিন হয় না। হ্যাঁ, তুমি শুধু, কারণ সবকিছু তোমার জানা হয়ে গেল, কিন্তু মোটামুটি কিভাবে এটাতে ভালো, তুমি বড় ভাইদের কাছ থেকে আরো শুনো, আমাদের কাছে নক করলে আমরা আরো বলি। তবে তোমার চাইতে হবে নিজের। আগে এটা শুধু আমি আমি বললাম যে আমি অনার্স পাবো, আবেগে বললাম, পরে আমি পড়ার সময় ঠিক করলাম না, আমার কোশ্চেন গুলা
গোছানো দরকার গোছানো, খুব বেশি কঠিন না কিন্তু, আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি খুব বেশি কঠিন না, একদম আহামরি পইড়া পইড়া অজ্ঞান হয়ে যেতে হবে এমন না। হুম, তুমি রেগুলার থাকো, কোশ্চেন গুলা শোনো। হ্যাঁ, আমি অনেক ফ্রেন্ডকে দেখছি যারা কোশ্চেন শুনে ভাইবাতে অনেক ভালো হাইয়েস্ট মার্কস পর্যন্ত পাইছে, জাস্ট কোশ্চেন শুনে। তোমাকে এরকম, এটা তো ভাইবার স্ট্র্যাটেজি বললাম, প্রত্যেকটা জায়গায় এরকম স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজিটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তখন তুমি বুঝবা যে আমি কি 60%-এ আছি না 85%-এ আছি, নাকি আমার এই 60 থেকে 85%-এর যে আমার রান, এই রানের জন্য আমার কোন কোন জায়গায় আমাকে পুট করতে হবে। আমি তোমাকে শুরুতে বললাম যে আমি রিটেনে কিন্তু মাঝে মাঝেই আমার ইয়াটা ছিল, কাজেই আমার মেইন হাইলাইট ছিল। আমার মনে আছে আমার থার্ড টার্ম পরীক্ষায় আমার রিটেনে অনেক মার্কস কমে গেল, অনেকগুলা কার্ডে প্লেস টার্মে প্লেস করলেও আমার থার্ড টার্মে প্লেসটা আমার হইলো না। তো ম্যাডাম আমাকে ডেকে বললেন তোমার রিটেনে অনেক যত্ন নিতে হবে। তো আমি তখন কি করলাম, আমি ভাইবা ওইগুলা বাদ দিয়ে আমি সব রিটেনে প্রস্তুতি দিতে থাকলাম, রিটেন কোশ্চেন গুলো আমি বারে বারে ছবিগুলো আঁকতে থাকলাম। তখন দেখলাম যে না, আমার রিটেনটা অনেক বেশি ইজি হয়ে গেছে। তোমার দুর্বলতা কেবল তুমিই জানো। হ্যাঁ, তোমার ভাইবার দুর্বলতা হলে তুমি গ্রুপে স্টাডি করে সেটা তুমি আগাবা। হ্যাঁ, কিন্তু সব অপশন কিন্তু তোমার দেওয়া আছে, এবং দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, এটা হচ্ছে শেষ কথা। আসলে শর্টকাট বলতে কিছু নাই। হ্যাঁ, স্ট্র্যাটেজি আছে, টেকনিক আছে, কিন্তু পরিশ্রম তোমাকেই করতে হবে। হ্যাঁ, তোমাকে গাধার মতো পরিশ্রম না করে কিভাবে টেকনিক্যালি পরিশ্রম করলে কিভাবে ভালো রেজাল্ট করা যায় এবং একটু ভালো করা যায়, সেই পথটা আমরা বলে দিতে পারবো। কিন্তু পরিশ্রম কিন্তু তোমারটা তোমারই করতে হবে, তোমার খাতায় অন্য কেউ লিখে দিবে না, তোমার খাতায় তোমাকেই লিখতে হবে। হ্যাঁ, এবং এই কয়েকটা আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে হবে, নিজের চাইতে হবে। এবং এবং এই পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে। আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবা, এই যে বেসিক বেসিক বলি বা এই যে জানা জানা বলি, এইগুলো আসলে তুমি যখন নিজের জন্য চিন্তা করবা তখন দেখবা যে এটা, আমি কি সবসময় সবাইকে একটা কথা বলি যে তোমার জানাটা হচ্ছে উদ্দেশ্য, তোমার ভালো রেজাল্ট হচ্ছে তোমার বাই প্রোডাক্ট। হ্যাঁ, মানে এটা তুমি যদি জানতে পড়ো তাহলে দেখবে যে তোমার বাই প্রোডাক্টই হয়েছে। হ্যাঁ, অবশ্যই তোমাকে এক্সাম ওরিয়েন্টেড হয়েই তোমাকে অবশ্যই জানতে হবে, তুমি আউল ফাউল জিনিস পড়ে তো লাভ নাই। তো সেই ক্ষেত্রে তোমার যাত্রাটা যদি হয়, তুমি নিজেই বুঝবা যে তোমার 60% এ আছে। আমি কোশ্চেনের প্যাটার্ন তো একটু আগেই বললাম যে হার্ট, তুমি ধরো ব্লাড সাপ্লাইতে জি। আটকে যাচ্ছ, নাকি একদম অ্যাওর্টিক সাইনাস মানে এইখানে আটকে যাচ্ছ, ডেভেলপমেন্টে যে আটকাচ্ছ, তখনই তুমি বুঝবা যে তোমার লেভেলটা কোথায়। এবং আরেকটা জিনিস সবসময় যে বললাম যে ব্যাচমেট যারা আছে তাদের সাথে একটু কম্পারিজন করবা যে তারা কতটুকু জানে। কারণ ওই যে 5-6 জন, ওই 5-6 জনকে বা 10 জনকে অনার্স দেওয়া হবে, এই 10 জনের মধ্যে তুমি কিনা, হ্যাঁ, তোমার এই জ্ঞানটাই তোমাকে পার্থক্য করে দিবে। তখন দেখবা যে তুমি আসলেই ওই পথটা তোমার অনেক বেশি মসৃণ হয়ে গেছে। তাবাসসুম। ভাইয়া, আমি আগেও বলছিলাম যে করোনার কারণে আমরা পড়ালেখা থেকে মোটামুটি ডিটাচ হয়ে গেছি। এখন যেহেতু আমাদের সামনে প্রফ, তো আমরা কিভাবে পড়াশোনা করবো লাস্ট 2 মান্থ, যে আমরা আমাদের পুরো সিলেবাসটা কভার আপ করতে পারবো? হুম, এটার জন্য তোমাকে একটা প্ল্যান বানাইতে হবে। খুব চমৎকার একটা প্ল্যান বানাইতে হবে এবং ইফেক্টিভ। হ্যাঁ, অনেকেই এমন প্ল্যান বানায় যে বিশাল প্ল্যান বানায় কিন্তু সকালে ঘুম থেকে ওঠে 1টা বাজে, বা সেটার কোনো পরবর্তীতে কোনো এক্সিকিউশন থাকে না। তো এরকম রুটিন বানানো যাবে না। তুমি যদি 6 ঘন্টা পড়ো, সেই 6 ঘন্টার রুটিনই তুমি বানাবা। এবং আমি এটা যেটা বলি সেটা হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে পড়ার চেষ্টা করবা, তাইলে অনেক ভালো হয়। এবং এই টার্গেটটা একটা গ্রুপের মধ্যে একটা অডিয়েন্স, যেমন এই যে জেনেসিস হতে পারে, সেটা তোমার ফ্রেন্ড হতে পারে, একটা লাইনের মধ্যে তুমি যদি থাকো তাহলে দেখবা যে তোমার এই 2 মাসের প্রিপারেশনটা অনেক বেশি ভালো হবে। এবং এটার ক্ষেত্রে হচ্ছে আগে এখন তুমি রিটেনের প্রিপারেশন শুরু করে দাও, তোমার টাইম যেহেতু অলরেডি অ্যানাউন্স করে দিছে, তো তুমি তোমার রিটেনের প্রিপারেশনটা তুমি শুরু করে দাও এবং প্র্যাকটিস শুরু করে দাও। ধরো তোমার খুব বেশি দরকার নাই, তুমি প্রতিদিন 2টা করে কোশ্চেন পড়ো না, 2টা করে কোশ্চেন দেখো, তো 15 দিন তুমি যদি 2টা করে কোশ্চেন রেগুলারলি পড়ো, তোমার শর্ত হচ্ছে রেগুলারলি পড়তে হবে। তুমি যদি রেগুলারলি পড়ো, তোমার এই কোশ্চেন 15 দিন কেন 16 দিন অবশ্যই শেষ হয়ে যাবে। কোশ্চেন খুব বেশি না, কিন্তু আমাদের এই যে একদিন পরই পরের দিন আমাদের আলসেমি লাগে, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। ওই যে বললা না, 60 আর 85% পার্থক্য এই জায়গাটাই হয়। হ্যাঁ, কনসিস্টেন্ট থাকতে হবে, তুমি কি চাচ্ছ, সেই পথে তুমি হাঁটছো কিনা। অনেকেই হাল ছেড়ে দেয়, না আমাকে দিয়ে সম্ভব না, আমি পাস করতে পারবো না। না, নো ওয়ে, তুমি পারবা, অবশ্যই পারবা। এবং এটার জন্য তোমাকে একটা ইফেক্টিভ রুটিন বানাইতে হবে। তুমি সেটা করতে পারো, পরামর্শ আমাদের সাথে করতে পারো। হ্যাঁ, রুটিন অবশ্যই বানাইতে হবে, একটা টার্গেট ফিক্স করতে হবে যে এই কয়দিনের মধ্যে আমি, এবং সেটার ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না। এটা আমি সবাইকেই বলি যে তোমার প্রায়োরিটি কি এখন ফেসবুক, ইউটিউব, নাকি তোমার এই স্টাডিটা, সেটার উপর। তুমি যদি স্টাডিটা তোমার প্রায়োরিটি হয়, তোমার আউটপুটটাও সে আঙ্কিক হবে। আল্লাহ তাআলা কখনো কাউকে বেশি দেয় না। হ্যাঁ, তুমি যদি যোগ্য হও তাহলেই তোমাকে দিবে, এটা তোমার অধিকার। এটা মানে মামা খালুর ব্যাপার না। এটা যে তুমি যদি পরিশ্রম করো আল্লাহ তোমাকে দিবে, আল্লাহ জালিম না, আল্লাহ অবশ্যই তোমাকে দিবে। তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, তুমি যদি করো, হ্যাঁ, একজন সারা রাত পড়লো,
বা ধরো 2 ঘন্টা পড়াশোনা করলো, আরেকজন পড়লো না, ফেসবুক চালাইলো বা একটা অনলাইনে অন্য কিছু করলো, সে ওই রিলেটেড সাফল্য পাবে। আর যে এই রিলেটেড পরিশ্রম করছে, সে তার রেজাল্ট তো এভাবেই হবে, তার পিজি আগে হবে, তার বিসিএস আগে হবে, এটাই তো স্বাভাবিক না? এটাই সহজ হিসাব। সো অবশ্যই জি। টার্গেট ফিক্স করে ফেলতে হবে, এবং যত আগে শুরু করবা তোমার তত বেশি তোমার প্রিপারেশনটা গোছানো হবে, এবং ভালো রেজাল্ট তত বেশি তোমার কাছে থাকবে। হ্যাঁ, ইনশাআল্লাহ সবাই পারবা ইনশাআল্লাহ। তাবাসসুম। জি ভাইয়া। ভাইয়া আরেকটা কমেন্ট আসছে, তানিয়া জাহান বলতেছে যে ভাইয়া আমার একটা টপিক পড়তে অনেক টাইম লেগে যায়, অ্যানাটমি শেষ করলে ফিজিও ধরা হয় না, এমন হয় এমন হয়ে যায়, পড়া কমে যায়, এর জন্য কি করা যায়? হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই হয় যে আসলে মানে এত বেশি লোড থাকে যে আসলে মানে একটা করলে আরেকটা, এই জন্য কি হয়, আমি তোমার যখন তুমি যখন পড়তে বসবা তখন তোমার মাথার মধ্যে সেট করবা যে তুমি বেশি পড়বা না, তোমার মাথার মধ্যে সেট করবা তুমি অল্প পড়বা। হ্যাঁ, তুমি যদি মাথার মধ্যে সেট করো যে অনেক বেশি পড়বা, তো তখন দেখবা যে তোমার অনেক বেশি প্রেশার হচ্ছে, সহজ জিনিসে তোমার পড়তে অনেক বিরক্তি লাগছে, অনেক টায়ার্ড লাগতেছে। তুমি একটা টেকনিক আছে, তোমাদেরকে সবাইকে শিখায় প্রমোদারো টেকনিক, এটা তোমরা হয়তোবা ইউটিউবে পাবা, বিভিন্ন জায়গায়ও পাবা। প্রমোদারো এটা হচ্ছে জি ভাইয়া। একটা 25 মিনিটস বা 20 মিনিট একটা সাইকেল, ওর পর তুমি একটা ব্রেক দিবা। ধরো তুমি আজকে পড়লা ডায়াফ্রাম পড়লা বা যে কোনো একটা অ্যানাটমিক টপিক পড়লা, মাঝখানে একটা ব্রেক দিলে, এবং ওই 5 মিনিটে তুমি ধরো লাফাইতেছো অথবা ফেসবুকের চ্যাট লিস্ট চেক করতেছো অথবা যে কোনো কিছু করতে তোমার পছন্দের কাজ, হ্যাঁ এটা করলাম, তখন তুমি মাথার মধ্যে সেট করতে থাকলা যে আমি সব ভুলে গিয়ে আমি কতটুকু মাথায় রাখতে পারি। আর ওইটাই হচ্ছে আসল পড়া, ওইটাই জীবন ঘনিষ্ঠ পড়া, এবং ওইটুকুই মাথায় থাকে। এইটুকু পড়লা, বেশি প্রেসার নেওয়ার দরকার নাই। পরে দেখবে যে পড়াশোনার প্রতি একটা অনীহা তৈরি হয়ে গেছে, পড়াশোনায় একটা ফেয়ার তৈরি হয়েছে, যেটা অলরেডি আমাদের এই যে ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে আমাদের এরকম হয়েছে। তো তুমি এই অল্প অল্প করে পড়ো, তুমি যদি মাথার মধ্যে চিন্তা করো আমি একদম পড়া একদম টানা 6 ঘন্টা পড়ে, নো ওয়ে, ওইটা আসলে হয় না জীবনে। এবং ওই পড়া যদি পড়েও থাকো আসলে ওইটা খুব কাজের হয় না। তো অল্প করে পড়ো, বারে বারে পড়ো, এই যে বললাম কনসিস্টেন্ট থাকো, ব্রেক দাও, একটু চিন্তা করো, আবার পড়ো, একটু বুঝো, একটু বোঝার চেষ্টা করো, ভালো না লাগলে একটু অনলাইনে দেখো, একটু ইউটিউব দেখো, ফ্রেন্ডের সাথে একটু ডিসকাস করো, হ্যাঁ একটু ক্লাস করো। এইভাবে করে করলে ইনশাল্লাহ সবগুলোর কম্বিনেশন থাকলে একঘেয়েমিটা লাগবে না, তখন এত প্রেশার লাগবে না, ইনশাল্লাহ একটু ভালো হবে। তাবাসসুম। আহ, ভাইয়া সবারই কিন্তু মোটামুটি একটা নিজস্ব এক্সাম স্ট্র্যাটেজি থাকে, তো আপনার এক্সাম স্ট্র্যাটেজিটা কি ছিল যদি একটু বলতেন? এক্সাম স্ট্র্যাটেজি হচ্ছে মোটামুটি আমি সবসময় সব কাজই গুছায় করতে পছন্দ করি। হ্যাঁ, আমার এক্সাম হচ্ছে ধরো ডেট পাবলিশ হয়ে গেছে, যে ডেট অ্যানাউন্স হয়ে গেছে, এত তারিখ আমার পরীক্ষা, আমি রিটেনের জন্য এই কয়দিন পড়বো, এবং সর্বোচ্চ আমি কোশ্চেন যেগুলো থাকে কোশ্চেন ব্যাগ হাতে নিতাম, ওই কোশ্চেন গুলো আমি ওই গাইডে আমার যে টপিকস ওগুলো আমি মার্ক করে ফেলতাম, ডিউ আমি একটা হাইলাইটার দিয়ে একটু দাগ দিয়ে রাখতাম, যাতে এই ডিউর কোশ্চেন গুলো আমি মোটামুটি কভার হয়ে যায়। রিটেনের কোশ্চেনের অ্যানালাইসিসটাই আমার মূলত মেইন স্ট্র্যাটেজিটা ছিল। হ্যাঁ, আমি রিটেনটাকেই মেইন ফোকাস করতাম, এবং এই ওরিয়েন্টেড ভাইবাটাকে আমি ফোকাস করতাম, আর কোশ্চেন শুনতাম। হুম। আর সরি, একটু আগে যে কথাগুলো বললাম এগুলো আসলে আমার প্রিপারেশনেরই অনুরূপ, আমি এইভাবেই করেই প্রিপারেশন নিতাম, সেগুলোই তোমাদেরকে বললাম যে এইভাবে করে কোশ্চেন শুনবা, অস্পির জন্য এই কোশ্চেন এই যে স্লাইড গুলা ওগুলার পাশে করে লিখে রাখবে এবং দেখে দেখে পড়বা। এই যে ওকে যে প্রিপারেশন পরামর্শটা দিলাম প্রমোদারো টেকনিক 10 মিনিট পড়ে, এটা কিন্তু আমার স্ট্র্যাটেজি, আমি এভাবেই পড়ি। কারণ আমিও তো মানুষ, আমারও তো পড়তে ভালো লাগে না, আমারও তো মন চায় একটু স্ক্রল করি, একটু ইউটিউবে মুভি দেখি, একটু গেম খেলি, এগুলো তো আমারও মন চায়। তখন আমি এই টেকনিকটা দেখলাম যে আমার ক্ষেত্রে এটা একটু ভালো অ্যাপ্লাই করে। তখন 10 ঘন্টার জায়গায় যদি প্ল্যান থাকে 8 ঘন্টা, অন্য সময় 1-2 ঘন্টাও হয় না। তো এই টেকনিক গুলো খুব কাজে দেয়। আমার এক্সাম স্ট্র্যাটেজি বলতে আমি সবসময় এটা ওই যে প্রায়োরিটি বেচ করে সাজাইতাম, এবং আমার যদি টার্গেট থাকতো যে আমি 2 ঘন্টা পড়বো, আমার যত কাজ থাকুক, হয়তো পেটে খিদা লাগছে, যে ওই 2 ঘন্টা আমি অন্য কাজ করার ট্রাই করতাম না। মোটামুটি এইটুকুই রাখতাম। আর আমি আসলে, অনেকে বলে যে অনেক বেশি বেশি পড়া, আমি আসলে অত বেশি মানে এত বেশি পড়তে পারি না, এটা আমার ছোটবেলা থেকেই। অল্প পড়ি কিন্তু মানে ইফেক্টিভ পড়ার চেষ্টা করি, যাতে বাকি সময়টা আমি রিল্যাক্স করি, আবার ঘুমানোর টাইমটা একটু বেশি, অনেক বেশি ঘুমাই। তো ওই টাইমটা যাতে আমার কাট হয়ে যায়। এবং তবে একটা জিনিস, আমি পড়ার সময় অন্য কোনো জিনিস ইন্টারাপ্ট করি না, পড়ার টাইমে কেবলমাত্র পড়া, আমি অন্য কোনো ইন্টারাপশন করি না। আর এই যে বললাম টার্গেট অনুসারে আমার প্ল্যানটাকে ফুলফিল করার জন্য যা যা করা দরকার সবই করি। এই তাবাসসুম। ভাইয়া রাধিকা কোশ্চেন করছে যে ভাইয়া ডেইলি কতটা সময় পড়া উচিত? আমরা কি হুম। অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি ইচ সাবজেক্ট ডেইলি কিছু কিছু টপিক পড়বো এখন, নাকি নির্দিষ্ট একটা সাবজেক্টের নির্দিষ্ট একটা টপিক ধরে আগাবো?
আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। এটা ম্যান টু ম্যান ভেরি করে। আমি শুরুতেই বলেছি, আমি একটু আগে কিন্তু এই কোয়েশ্চেনটার অ্যান্সার অলরেডি বলেছি যে, যার জি যতটুকু ভাইয়া। পড়লে এসেনশিয়াল মনে হয়, যতটুকু যার এনাফ হয়েছে। যেমন ধরো অনেকে ৮ ঘন্টা পড়লে স্যাটিসফ্যাকশন আসে না। তাহলে তার ৮ ঘন্টা এই যে একটা মানে একঘেয়েমি এড়ানোর ক্ষেত্রে এই মানে আমি একটানা অ্যানাটমি ৭ দিন পড়বো। আমার খুব খারাপ লাগতো যে অ্যানাটমি পড়তেছি ৭ দিন। আমার মনে হইতো যে আমি সিবিএস পড়তেছি, একটু হার্ড পড়ে আসি। হ্যাঁ? নার্ভাস সিস্টেম পড়তেছি। দেখবা যে ফিজিওলজি, নার্ভাস সিস্টেম, ওই যে রেটিনার ১০ টা লেয়ার, এটা হিস্টোলজিতেও সেম। তো তখন আমি একটু হিস্টোলজি পড়ে আসি। একটু ডিফিউজ থেকে ছবিগুলা দেখি। কারণ ফিজিওলজিতে তো অত সুন্দর ছবি নাই। তো এইভাবে করে রেসপিরেটরি মেমব্রেন ফিজিওলজিতেও পড়তেছি, আবার অ্যানাটমিতেও পড়তেছি। তো তখন আমি একটু কোরিলেট করতে আমার নিজেরই মন চাইতো কোরিলেট করতে। তো সেই ক্ষেত্রে একদম লাস্ট মানে ফিউ আওয়ার্স, লাস্ট ফিউ ডেইজ আগ পর্যন্ত, লাস্ট ফিউ ডেইজ আসলে তখন আমি সাবজেক্ট ভাগ করেই ফেলতাম। তখন তো আর আমার সময় নেই। অ্যানাটমি পড়তে হবে সারাক্ষণ আমার। তখন ফিজিওলজি পরীক্ষার আগে উপায় নাই। আমার পরীক্ষা, আমি অন্য কিছু পড়বো নাকি? এর আগে মানে এখন ২-৩ মাস আগে বা ২ মাস আগে তখন আমি কম্বো বানায় পড়তাম, কম্বিনেশন পড়তাম। মানে আজকে একটু ফিজিওলজি পড়ছি। কারণ একটানা অ্যানাটমি পড়লে আসলে খুব বেশি পড়া যায় না। হ্যাঁ? খুব বেশি মাথায় থাকতে চায় না। একটু অ্যানাটমি, একটু ফিজিওলজি, একটু বায়োকেমিস্ট্রি, তখন মনে হয় যে না, একটু নিজেরও ভালো লাগতেছে, এনজয়মেন্ট আসে। তো সেই ক্ষেত্রে পড়লে ভালো হয়। আবার যদি এটাও অনেকে পড়ে যে একটানা পড়ে একটানা শেষ করে ফেললাম, সেটাও অনেক ভালো। সেটা আমি করি একটু শেষের দিকে। মানে পরীক্ষার যখন একদম ঘনায় আসে তখন একটানা একদম টানা শেষ করে যাই। এই ক্ষেত্রে আরকি তাবাসসুম। ভাইয়া আমরা তো আসলে ফার্স্ট পরীক্ষার্থীরা কোনো প্রফ দেই নাই। ইভেন প্রফ কি জিনিস সেটাও আমরা বুঝি না। তো প্রফ ভীতিটাও মানে কি জিনিস সেটা আমরা এখনো উপলব্ধি করতে পারি নাই আরকি। তো আপনি লাস্টলি আমাদেরকে যদি কোনো উপদেশ দিতে চান সিনিয়র হিসেবে। ফার্স্ট প্রফ আসলেই খুব এক্সাইটিং এবং এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং ভবিষ্যৎ রেজাল্টের জন্য এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট এবং বেসিক। তুমি জানো পোস্ট গ্রাজুয়েশন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি থেকে অনেক অনেক প্রশ্ন থাকে। হ্যাঁ? অনেক প্রশ্ন থাকে। তো সব মিলে আসল কথা হচ্ছে আমাকে পাস করতে হবে এবং নতুন প্রফ। ভয় পাওয়ার কিছু নাই আসলে। হ্যাঁ? প্রফ কঠিন কোন জিনিস না। যেটা তোমরা সবাই মোটামুটি ১ টা টার্ম, ২ টা টার্ম, ৩ টা সব টার্মই দিছো তোমরা। তো এটা কঠিন কোন জিনিস না, টার্ম সেই স্যার ম্যামই থাকবে। হয়তো একজন বাইরের টিচার আসবেন, এক্সটার্নাল থাকবে। হ্যাঁ? এত ভয় পাওয়ার কিছু নাই। হ্যাঁ, তুমি শুধু রিটেনের জন্য বাসায় বসে, বসে রিটেন কোয়েশ্চেন গুলো একটু মাঝে, মাঝে দেখবা যে ৮ মিনিট ১০ মিনিট করে যে টাইম ভাগ করা, সেই সময়ের মধ্যে তুমি লিখতে পারতেছো কিনা। তোমার দেখার বিষয় শুধু এইটা। আর ভাইবা তুমি যে একটা মনে করো হার্ট কল্পনা করে তুমি বা যেকোনো একটা ভিসারা কল্পনা করে তুমি কিছু কথা বলতে পারতেছো কিনা। এটার আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই বা যেই কোরিলেটেড জিনিসগুলো আছে, এগুলো তুমি যদি না বলতে পারো তাইলে বুঝবা যে তোমার প্রিপারেশন এ ঘাটতি আছে। তখন তুমি সেই প্রিপারেশন, আর যদি এইটুকু থাকে তুমি কনফিডেন্ট। তখন তুমি তোমার মার্কসটা 60% থেকে এভাবে করে বাড়ানোর চেষ্টা করতে থাকবা সবসময়। কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকবা। ভয় পাওয়ার কিছু নাই। তুমি তোমার পড়ার মধ্যেই থাকো। হ্যাঁ? একটু রিভাইজ করো। আর সবসময় মনে রাখবা রিপিটিশন ইস দ্য সিক্রেট। রিপিট করবা, রিপিট করবা, রিপিট করবা। ১ সপ্তাহের মধ্যে যেটা অবশ্যই একবার পড়ছো সেটা অবশ্যই ১ সপ্তাহের মধ্যে আবার রিপিট করার চেষ্টা করবা। তাইলে দেখবা যে মনে থাকতেছে এবং নিজেরও একটা স্যাটিসফ্যাকশন থাকতেছে। তুমি নিজেই যখন বাইরে বইয়ের সাথে মানে রিভিশন ছাড়াই তুমি নিজে এটা প্র্যাকটিস করতে পারবা। তো এই স্ট্র্যাটেজি ফলো করলে ১ম প্রফ, সেকেন্ড কোন প্রফই কঠিন মনে হবে না। হ্যাঁ? আর অন টাচে থাকবা। টিচারদের যারা টিচারে কলেজের কার্যক্রম অনলাইন ক্লাস হইলে সেটা, অথবা যে এনএসএস যেটা করে অন টাচে থাকবা আরকি। তাইলে দেখবা যে ভীতিটা কম এবং প্রিপারেশন শুরু করে দাও। প্রিপারেশন দেরি করবা না, শুরু করে দাও। আগে শুরু করে দরকার হয় একটু পরে না হয় ঘুমাইলা। কিন্তু আগে শেষ করে ফেলো। টেনশন ফ্রি থাকো। দেখবা যে পরীক্ষার অল্প কিছুদিন আগে তুমি শেষ না করো, টেনশনে অর্ধেক তোমার রিটেনের প্রিপারেশন হচ্ছে না। তখন আরো বেশি খারাপ লাগে। রিটেন খারাপ হইলে ভাইবা খারাপ হয়। তোর গোটা পরীক্ষাটাই খারাপ হয়। তো আগে শুরু করো এবং গোছায় নাও পড়াটা এট লিস্ট। তাবাসসুম। তাবাসসুম, আমাকে কি শোনা যাচ্ছে? অসংখ্য জি ভাইয়া শোনা যাচ্ছে। ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য আর জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে টাইম দেওয়ার জন্য। আর যারা এতক্ষণ ধরে আমাদের সাথে অনুষ্ঠান উপভোগ করছেন তাদেরকেও একটু বলতে চাচ্ছি যে আমাদের সময় স্বল্পতার কারণে আমরা সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে পারিনি। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আর আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।